হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা হাজির হয়েছি আমাদের হাইড্রা টপিক। আমাদের প্রথম এমসিকিউ সিরিজের টপিক সেটা হচ্ছে হাইড্রা। সো তোমরা দ্রুত সবাই জয়েন হয়ে যাও আমাদের ক্লাসে। আমরা আজকে হাইড্রা টপিকের এ টু জেড সব এমসিকিউগুলো সুন্দর করে সলভ করব। সো আমরা বলছিলাম যে আমরা এমসিকিউ সিরিজ নিয়ে হাজির হব জুলজির। সো প্রথমেই আমরা সেই এমসিকিউর হাইড্রা টপিকটা তোমাদের অনেক বেশি পছন্দ ছিল, তোমরা চেয়েছিলে যে হাইড্রা টপিক নিয়ে যত রকমের এমসিকিউ হয় তোমরা জানতে। সো আমরা আজকে হাইড্রা টপিকে সব এমসিকিউ সলভ করব ধরে ধরে, বিগত বছরের বোর্ড পরীক্ষারগুলা, এছাড়াও বিগত বছরগুলো অ্যাডমিশনে যেগুলো আসছে, মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষা, এছাড়াও অন্যান্য কৃষি ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোও আমরা আজকে সলভ করব। সো সবাই তোমরা দ্রুত জয়েন হয়ে যাও আমাদের ক্লাসে, বন্ধুদের দ্রুত মেনশন করে ফেলো এবং আমরা আজকে হাইড্রা টপিকটা একদম আশা করি এ টু জেড সব কভার করব, ঠিক আছে? ইতিমধ্যে দেখতে পাচ্ছি সন্দীপ জয়েন হইছো, লিপি জয়েন হইছো, নাইমা জয়েন হইছো, এছাড়াও জান্নাতুল জয়েন হইছো। সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং আমরা আজকে হাইড্রা টপিকটা পুরোপুরি এ টু জেড পুরোপুরি কভার করব, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও যাতে হচ্ছে বাকিরাও জয়েন হইতে পারে দ্রুত। সবাই একটু শেয়ার করে দাও যাতে বাকিরাও দ্রুত জয়েন হইতে পারে। ওকে, তরিকুল জয়েন হইছো, নিবেদিতা জয়েন হইছো, সাব্বির, ওকে ঠিক আছে। ইতিমধ্যে আমরা প্রায় 36 জন মতো জয়েন হয়েছি। ঠিক আছে, চলো আমরা আজকে হাইড্রা টপিকটা নিয়ে ছোটোখাটো করে কথাবার্তা শুরু করি এবং আমাদের এমসিকিউ ক্লাস শুরু করি। আজকে আমরা টপিকের যত লাখ টাকার প্রশ্ন এগুলো নিয়ে সব কথাবার্তা বলবো, ঠিক আছে? যত রকমের সব সুন্দর সুন্দর আমাদের হাইড্রা একদম টপিক ওয়াইজ যে প্রশ্নগুলো আছে, আমাদের হাইড্রার প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা প্রশ্নগুলো সাজানোর চেষ্টা করছি, যেখানে তোমার বোর্ড পরীক্ষার প্রশ্ন তুমি পেয়ে যাবা, মেডিকেল অ্যাডমিশনে ভর্তি পরীক্ষার প্রশ্ন তুমি পেয়ে যাবা। তো সবাই রেডি হও, আমরা দ্রুত সময়ের মধ্যে প্রশ্ন
যে যত তাড়াতাড়ি পারি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কে কার আগে কে পারি, এটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার, যে কার আগে কে অ্যান্সার দিতে পারি আমি চেক করবো যে কে আগে দিতেছো অ্যান্সার, ঠিক আছে? আর যেটা তোমরা পারবা না সেটা আমি তোমাদের সুন্দর করে বুঝাই দেবো এবং প্রত্যেকটার ব্যাখ্যাও আমি সুন্দর করে তোমাদের বুঝাই দেবো, ঠিক আছে? ওকে, চলো তাইলে আমরা এখন আমাদের আজকের র্যাপিড ফায়ার। ওকে, প্রথম প্রশ্ন দেখো, দেখি প্রথম প্রশ্নের অ্যান্সার কে পারো, যে বাংলাদেশে হাইডার সুলভ প্রজাতি নিচের কোনটা? হাইডা ফুস্কা, হাইডা ভালগারিস, হাইডা ভিরিডিস, হাইডা অলিগাকটিস। এই চারটার মধ্যে কোনটা বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল বলো, দেখি কে পারো, আমি চেক করি কে আগে পারো। ওকে, দেখি কে কে পারো। প্রথমে অ্যান্সার দিছে মিশকাত, হাইডা ভালগারিস, ত্রিশে অ্যান্সার দিছে অর্পিতা, নাইমা, উমা, স্বপ্নীল। যে আগে অ্যান্সার দিবা আমরা নোট করব, ঠিক আছে? এবং আমি একটা কথা বলে রাখি যে আমরা এই এমসিকিউ লাইভ সিরিজ কন্টিনিউ করব, এবং সামনের দিনে আমরা একটা সুন্দর গিফটের ব্যবস্থা করব, যে সবচেয়ে অ্যান্সারগুলো আগে দিতে পারবা তার জন্য তার নামগুলো আমরা স্ক্রিনশট রাখবো এখান থেকে, এই স্ক্রিনশট থেকে তোমার গিফট দেওয়া হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবং লাইভটা শেয়ার করে দাও সবাই, যাতে তোমার বাকি বন্ধুরাও করতে পারে, বাকিরাও যাতে আমাদের এমসিকিউ এই লাইভ ক্লাসটাতে জয়েন হইতে পারে, ঠিক আছে? ইতিমধ্যে দেখছি তোমরা সবাই সঠিক অ্যান্সার দিছো। মেঘনা সঠিক অ্যান্সার দিছো, উষা সঠিক অ্যান্সার দিছো, মিশকাত, হুসাইন, মৌরিন, তাহমিদ, মারজানা, সায়দা, শ্রাবন্তী, লিপি, মালিহা, মারজানা, দীপা, নিলয়, সন্দীপ, জান্নাতুল, ঠিক আছে, আবির, তাসনুবা, মালিহা, ঠিক আছে। ইতিমধ্যে তোমরা প্রথম অ্যান্সারটা পারছো সবাই। তাহলে আমরা জানি যে আমাদের হাইড্রার কতগুলা প্রজাতি আছে বাংলাদেশে, 3 টাইপের হাইড্রা পাওয়া যায়। কি কি তোমরা জানো? তার মধ্যে হাইড্রা ভালগারিস যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি কমন, ঠিক আছে? তাইলে প্রথম অ্যান্সারটা কি হবে বুঝতেই পারতেছো। প্রথম সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের হাইড্রা ভালগারিস। তাহলে প্রথম সঠিক অ্যান্সার কি? প্রথম সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রা ভালগারিস হচ্ছে প্রথম বাংলাদেশে সবচেয়ে বেশি সুলভ। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, দ্বিতীয়, হাইডার বর্গের নাম কি? হাইডার বর্গের নাম কি? দেখি কে পারো, দেখি হাইডা বর্গের নাম কি? হাইডার বর্গের নাম কি? এই প্রশ্নটা তোমরা অনেকেই বেশি ভুল করতেছো, যে হাইডার বর্গের নাম কি। ধরো লাইভটা ঝামেলা করতেছে কিনা একটু দেখি, কি সমস্যা করতেছে। ওকে, তাহলে আমরা এখনকার কোশ্চেন, যে হাইডার বর্গের নাম কি বলো। এই প্রশ্নটা অনেকেই তোমরা উল্টায় পাল্টায় ফেলতেছো দেখি, ঠিক আছে? এই হাইডার বর্গের নাম হচ্ছে হাইড্রোইডা। জাহাঙ্গীরনগরের প্রশ্ন, বুঝতে হবে জাহাঙ্গীরনগরের প্রশ্ন মানেই হচ্ছে একটু ক্রিটিক্যাল টাইপের, ঠিক আছে? তুমি যেগুলো অ্যাজ ইউজুয়াল পড়ো সেরকম না, একটু ক্রিটিক্যাল। দেখো, বর্গের নাম কোনোদিন তোমার বোর্ড পরীক্ষায় আসার মতো প্রশ্ন না, ঠিক আছে? বর্গের নাম এইসব হাবি জাবি যত রকম জাহাঙ্গীরনগর প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন, ঠিক আছে? পাশে তোমার ট্যাগ না থাকলেও বোঝা যাচ্ছে যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন। আমাদের হাইডার বর্গের নাম হচ্ছে হাইড্রোইডা। বর্গের নাম কি? হাইড্রোইডা। আর হাইড্রিডাই এটা হচ্ছে হাইডার ফ্যামিলির নাম, তাইলে এটা হচ্ছে তার বর্গের নাম। তাহলে হাইডার বর্গের নাম কি? হাইড্রোইডা। আর এই যে তোমরা যেটা ক নাম্বার অ্যান্সার দিছো, ক হচ্ছে তার ফ্যামিলি, ক তার কি? ফ্যামিলি।
তাহলে এটা হচ্ছে তার গোত্র, ঠিক আছে, এটা হচ্ছে তার গোত্র। তাহলে গোত্রের নাম হচ্ছে হাইড্রিডাই, আর বর্গের নাম হচ্ছে হাইড্রোইডা। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, গ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওকে, এখন সব ক্লিয়ার আছে কিনা জানাও তো, যে এখন সব ক্লিয়ার আছে কিনা, এখন সব ক্লিয়ার আছে কিনা জানাও তো। তাইলে আমাদের বর্গের নাম কি? হাইড্রোইডা, ঠিক আছে। তাইলে হাইড্রিডাই এইটা কিন্তু আমাদের হাইডার গোত্রের নাম, ভুল করা যাবে না, ঠিক আছে। জাহাঙ্গীরনগরের প্রশ্ন একটু অ্যাটিপিক্যাল তো হবেই, বুঝতেছো সবাই? ওকে, ঠিক আছে। আসলে এবার পরবর্তী প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 17 সালের, বলো অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল নিচের কোনটা? অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল নিচের কোনটা? অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল নিচের কোনটা? দেখি কে আগে পারো। ইতিমধ্যে সবচেয়ে আগে বেশি অ্যান্সার দিছে হচ্ছে তাসনুবা, তারপরে মারজানা, তারপর হচ্ছে রনি, সাব্বির। ওরা দ্রুত খুব ভালোই টেনে টেনে অ্যান্সার দিতেছে। তোমরা কমেন্ট করো, আমি পড়ি কে কে দেখি কমেন্ট করতে পারতেছো। ওকে, তাইলে আমরা অরীয় প্রতিসাম্য মানে শিখছিলাম সুন্দর করে, যে অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল আমি তোমাদের ক্লাসে পড়াইছিলাম। অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল সবসময় পর্ব 2। অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি? পর্ব 2। তোমরা জানো পর্ব 2-এর প্রাণী বা পর্ব 2-এর নাম কি? নিডারিয়া। পর্ব 2-এর নাম কি? নিডারিয়া। নিডারিয়া পর্বের সদস্যের মধ্যে কে আছে বলো তো? হাইড্রা আছে। কে আছে? হাইড্রা। তাহলে অ্যান্সার কী হবে? অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল হচ্ছে হাইড্রা। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 17 সালের প্রশ্ন, ঠিক আছে। তাহলে অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল আমরা সহজে মনে রাখি পর্ব 2, একদম নিনজা টেকনিক। তাইলে তোমার এই রিলেটেড প্রশ্ন আর কি আসতে পারে, যে আর কি কি নিডারিয়া পর্বের প্রাণী আছে, যদি তোমরা একটু লিখে রাখো সুন্দর করে, তাইলে তোমাদের সুন্দর বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লিখো যে অরীয় প্রতিসাম্য বা নিডারিয়া পর্বের আর প্রাণী আছে। প্রথমে একটা শিখলাম হাইড্রা, লিখে রাখো হাইড্রা। আর কি শিখছি? হাইড্রার পাশাপাশি জেলিফিশ, এটাও আমাদের নিডারিয়া পর্বের একটা সদস্য, সেও কিন্তু অরীয় প্রতিসাম্য। আর একটা হচ্ছে সি অ্যানিমন। তাহলে সুন্দর করে এই তিনটার নাম অন্তত লিখে রাখো। এই যে তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটা সবাই নিডারিয়া পর্বের সদস্য। নিডারিয়া পর্ব, তাদের অন্তর্গত প্রাণী হচ্ছে এরা, এবং এরা তিনজনই হচ্ছে অরীয় প্রতিসাম্য। এই সি অ্যানিমনকে একটা ভালো নামে ডাকা হয় মেট্রিডিয়াম। কি নামে ডাকা হয়? মেট্রিডিয়াম। তাহলে তোমার প্রশ্ন যদি একটু ঘুরায়ও করে যে মেট্রিডিয়াম কোন টাইপের প্রতিসাম্য, কোন টাইপের? অরীয়। তুমি সহজেই বুঝতে পারতেছো নিডারিয়া পর্ব মানে হচ্ছে অরীয়। নিডারিয়া পর্ব মানে অরীয়, সহজ টেকনিক। তাহলে দেখো, যেহেতু নিডারিয়া পর্ব, হাইড্রা কোন পর্বে? নিডারিয়া, অ্যান্সার হাইড্রা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্নে যাই। বহিঃপ্রাচীরে ছোট ছোট অংশ থাকে, সে অংশগুলোর নাম কি? বলো। কোষশিখার বহিঃপ্রাচীরে যে অসংখ্য ছোট ছোট জিনিসগুলো থাকে, সেগুলোর নাম কি? বলো সবাই, যে কোষশিখার বহিঃপ্রাচীরে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশ থাকে, তার নাম কি? মাহমুদ, আবিদ আল মাহমুদ সঠিক অ্যান্সার দিছে। স্বপ্নিলও সঠিক অ্যান্সার দিছে। টিউমার না, টিউমারের মতো অংশ থাকে, নট সেটাকে আমরা টিউমার বলি। তাহলে দেখি, বলো যে কোষশিখার বাইরের দিকে যে টিউমারের মতো অংশ থাকে, তার নাম কি? বলো। সেটাকে আমরা বলি নেমাটোসিস্ট ব্যাটারি। কি বলি? নেমাটোসিস্ট ব্যাটারি। মানে কি, যে হাইড্রা, মনে করো যে একটা হাইড্রা আঁকাই, এটা মনে করো একটা হাইড্রা। তো
এই হচ্ছে হাইডার কোর্সিকা। এই যে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হাইডার কোর্সিকা। তো হাইডার যে কোর্সিকা, এই কোর্সিকা জায়গায় জায়গায় এরকম টিউমারের মধ্যে একটা ছোট ছোট অংশ থাকে। এই যে টিউমারের মতো অংশগুলো, এগুলোকে আমরা বলি নেমাটোসিস্ট ব্যাটারি। তো বলছে যে বই প্রাচীরে ছোট অংশকে আমরা কি বলি? নেমাটোসিস্ট ব্যাটারি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? ওকে, আবির হোসেন ও বলছে যে ও আগে বললো, ওর নাম বলি না। এই তো বললাম, তুমি এবার সবার আগে অ্যান্সার দিবা, ঠিক আছে? তাহলে তোমার নাম সবার আগে বলবো। ওকে, তাহলে আমরা কি বললাম? যে কোর্সিকা বহিঃপ্রাচীর অংশকে কি বলছি? নেমাটোসিস্ট ব্যাটারি। ওকে, প্রদীপ এইবার সবার আগে বলতে হবে, সবার আগে বলতে হবে। প্রদীপ এইবার ঠিক আছে, সবার আগে বলতে হবে। নাও পরবর্তী প্রশ্ন দেখি কে আগে পারো। কোন সময়ে হাইডার পর্যাপ্ত খাবার থাকে? দেখি, বলো কোন সময়ে হাইডার পর্যাপ্ত খাবার থাকে? গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বসন্তকাল? বলো, সবাই বলো, কোন সময়ে হাইডার বেশি খাবার থাকে? সবচেয়ে আগে অ্যান্সার দিছে হচ্ছে সুভদ্রা তালুকদার মণি, ওই আইডি থেকে। ও হচ্ছে ওর মার আইডি ইউজ করে। তারপর হচ্ছে সাব্বির, তারপর হচ্ছে রনি, জান্নাতুল, আবিদ, সাইদা, আফসানা, অনন্যা, উষা, দীপা, হুসেন আহমেদ, ইমা, প্রদীপ, নিলয়, মাইসা, শ্রাবন্তী, তাহমিদ, শাওন। তোমরা সবাই সঠিক অ্যান্সার দিছো। গ্রীষ্মকাল বা গরমকালে খাবারের প্রাচুর্যতা অনেক বেশি থাকে। তুমি মনে রাখবা যে গরমকালে কিন্তু সবসময় দেখবা, আমাদের নিজেদের কথাই ভাবো, যে গরমকালে কিন্তু আশেপাশে আম, জাম, কাঁঠাল, কত রকমের খাবার, তাই না? তাহলে মনে রাখবা যে গ্রীষ্মকালে এই সময় খাবারের প্রাচুর্যতা অনেক বেশি। তো হাইডার ক্ষেত্রেও তখন খাবারের প্রাচুর্যতা বেশি থাকে। এই গরমকালে কিন্তু একটা বিশেষ ঘটনা হয়, তোমরা সবাই জানো এটা, যে গরমকালে হাইডার যেহেতু খাবারের প্রাচুর্যতা অনেক বেশি, তাই গরমকালে হাইডার বডিতে, গ্রীষ্মকালে তার বডি থেকে মুকুল বের হয়। যেহেতু এই সময় খাবারের প্রাচুর্যতা অনেক বেশি, তার গ্রোথটা বেশি হচ্ছে, যার কারণে এই গ্রীষ্মকালে তার বডি থেকে কি বের হয়? মুকুল বের হয়। এবং এই মুকুলের মাধ্যমে তার কিন্তু অযৌন জনন হয়, ঠিক আছে? এই মুকুলটা কিছুদিন পর তার বডি থেকে ডিটাচড হয়ে যায় এবং একটা পূর্ণাঙ্গ হাইডাতে পরিণত হয়। তাহলে দেখো, এই মুকুলের মাধ্যমে যে জনন, সেটা কোন টাইপের জনন? অযৌন জনন। এখন কথা হচ্ছে, তুমি এটা কেমনে বুঝলা যে এটা অযৌন জনন? তোমার একটা সহজ টেকনিক শিখাই দিই। মনে রাখবা, শুক্রাণু ডিম্বাণু যদি কথা না থাকে, শুক্রাণু ডিম্বাণুর কথা না থাকলে চোখ বন্ধ করে সেটা অযৌন জনন। মুকুল যখন কথা আছে, এখানে কি কোনো শুক্রাণু ডিম্বাণুর কথা বলছি? বলি নাই। তাইলে মুকুলের কথায় আমরা শুক্রাণু ডিম্বাণুর কথা বলি নাই, তাহলে মুকুল কোন টাইপের জনন? অযৌন জনন। তাহলে যদি তোমার বলে যে অযৌন জনন হাইডার কোন মাসে হয়? গ্রীষ্মকাল। মুকুল কোন সময় তৈরি হয়? গ্রীষ্মকাল। হাইডার খাবারের প্রাচুর্যতা কখন বেশি থাকে? গ্রীষ্মকাল। তাহলে সবগুলার সেম, গ্রীষ্মকাল, ঠিক আছে? তাহলে চেষ্টা করলাম যে বেসিক জিনিসটা বোঝানোর, যে খাবারের প্রাচুর্যতা বেশি থাকে গ্রীষ্মকালে, এই সময় এই জন্যের বডি থেকে মুকুল বের হয় এবং পরবর্তীতে মুকুলটা আলাদা হয়ে একটা পূর্ণাঙ্গ হাইডা হয়, এবং এটাকে আমরা কোন টাইপের জনন বলি? অযৌন জনন। ঠিক আছে, গুড। ওকে, এরপরে আসো। একটু আগেই বেসিক পড়াইছি, একটু আগে কেবলই বেসিক পড়ালাম, যেটা দেখো সেই বেসিক থেকে প্রশ্ন চলে আসছে, দেখছো? তাহলে এখন দেখো, এবার অ্যান্সার দাও যে মুকুল তৈরি হয় কখন? কেবল বলছি। যারা কখনো হাইডা পড়ো নাই তারও পারার কথা, কেবলও কিন্তু বলছি এটার অ্যান্সার, ঠিক আছে? কেবলই একসাথে সব গল্পের মতো করে বলছি। তাহলে বলো, মুকুল কখন তৈরি হয়? সবাই বলো তাইলে। সবচেয়ে বেশি আগে অ্যান্সার দিছে কে দেখি? মুকুলের অ্যান্সার সুভদ্রা, ওই আইডি থেকে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ফাইরোজ, অর্ঘ্য, তারপর হচ্ছে দেবার্ঘ, সন্দীপ, মেঘনা, তরিকুল, রনি দেবনাথ, প্রদীপ, উষা, সন্দীপ, আব্দুল, রনি, হুসাইন, তাহমিদ, সাইদা, শ্রাবন্তী, প্রাপ্তি। বাকিরাও দ্রুত জানাও, দ্রুত জানাও যে
হাইডার মুকুল হয় কোন সময়, একটা অ্যান্সার তুমি দেওয়া মানে এটা যদি কখনো তুমি ফেস করো পরীক্ষায় তাইলে কিন্তু তোমার এটা মাথায় খেলবে যে এইটার অ্যান্সার তুমি এইটা দিছিলা, ঠিক আছে। অ্যাক্টিভ পার্টিসিপেশন খুব দরকার। তুমি যদি শুধু শুধু দেখো তাহলে কিন্তু তোমার একা একা পড়াই ভালো। এখানে তুমি আসছো অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য, মজা করে। হঠাৎ এতগুলো এমসিকিউ বাসায় বসে তোমার এই কম সময়ে পড়া হতো না, বাসায় পড়লো শুধু গাইডে অ্যান্সার দিয়া, হ্যাঁ, তো মুকুল কোন সময় তৈরি হয় অ্যান্সার দিয়া, ক বা খ গ গ ঘ। বাট আমি এখানে তোমার একদম কেন হয়েছে এইটা সুন্দর করে ব্যাখ্যা এক্সপ্লেনেশন সহ তোমার দেখাবো, ঠিক আছে। ওকে, মাইসা বলছে ওর কমেন্ট দেখি না, দেখা যায়, কমেন্ট আগে করবা, অবশ্যই দেখা যায়। তাহলে আমি একটু আগেই বলছি যে গ্রীষ্মকাল তখন খাবারের প্রাচুর্যতা বেশি থাকে, তাই সেই সময় মুকুল তৈরি হয়। তাহলে মুকুল কোন সময় তৈরি হবে? গ্রীষ্মকালে, ঠিক আছে। তাহলে 6 এর অ্যান্সার কি? গ্রীষ্মকাল। ওকে, বলো। একটু আগেই পড়াইছে এই বেসিকটা, এইখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দেখো প্রশ্ন চলে আসছে, দেখছো? একটা জিনিস কেবল সুন্দর করে পড়ালাম, মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা 14-15 সালে সেই প্রশ্নটা চলে আসছে। তাহলে বলো যে মুকুল কোন কাজে লাগে, বলো। একটু আগেই পড়াইছি এখানে একটা ছবি দিয়ে, সেটাই দেখো এখন চলে আসছে। তাহলে বলো এটা কোন কাজে লাগে? মেঘবালিকা ও সবার আগে অ্যান্সার দিছে, মিশকাত, আবিদ, মিশকাত আহমেদ, তরিকুল, উষা, মেঘনা, সবাই দেখি কে দ্রুত পারে। একটু আগে এই বেসিকটা পড়াইছি যে মুকুলের মাধ্যমে কি হয়। সো বলো বলো বলো, দ্রুত বলো দেখি। দেখছো? তাইলে একটা জিনিস যখন তুমি গল্পের মতো করে পড়ো তোমার কতটা লাভ হয়। সুন্দর করে জাস্ট একটু বেসিকটা গল্পের মতো শিখলা অ্যান্ড দেখলা যে পরপর সেই প্রশ্নগুলো আসতেই আসে। ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষাও এত সহজ একটা প্রশ্ন, মানে সহজভাবে শিখলে তোমার কাছে সহজ লাগবে। আর তুমি যদি গদবাদা মুখস্থ করো, হ্যাঁ হ্যাঁ মুকুলের মাধ্যমে এই তারপরে এই, তাইলে মুখস্থ করলে মনে থাকবে না। একটু সুন্দর করে বুঝে নিজের মাথার মধ্যে গল্পের মতো করে সাজাইতে হবে, তাইলে দেখবে যে এটা মনে থাকতেছে বেশি দিন। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার মতো প্রশ্ন তুমি উড়াই দিয়ে আসতে পারবে একদম, ঠিক আছে। কোনো প্রশ্নই কঠিন না, যদি তোমার বই সুন্দর করে পড়া থাকে তুমি একদম স্মুথলি পরীক্ষা দিয়ে আসতে পারবা। সেটা বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন, সব একই কথা। তাহলে অ্যান্সার দাও, দ্রুত দাও। তৃষা কমেন্ট তো দেখা যাচ্ছে, কমেন্ট করো। তাহমিদ, প্রাপ্তি, মাসুমা, নুহা, অচিন পরি, অচিন পরি, হ্যাঁ আইডির নাম। সো ওর কমেন্টও পড়তে পারতেছি। তারপর হচ্ছে কাউসার, অকিল তালুকদারও ক্লাস করতেছে। গত ক্লাসে একটা কাহিনী হয়েছে, গতকালকে একটা ক্লাস নিতেছিলাম, তো ফোনে চার্জ ছিল না, এখন আমার এটা খেয়াল নেই আর কি। তো আমি ক্লাস নিতেছি, আমি ক্লাস নিয়ে ফেলছি 1.5 ঘন্টা। এখন 1.5 ঘন্টা ক্লাস নিয়ে শেষ, আমি কত গল্প গুজব করছি, স্টুডেন্টদের অনেক সুন্দর করে মজার মজার জিনিস শিখাইছি ক্লাসে, হ্যাঁ, ছবি টবি আঁকায় আমি বোর্ডে সব ক্লাস নিয়ে বলছি আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। পরে লাইভ বন্ধ করতে গেছি, যাই দেখি যে আমার ফোন বন্ধ, সব বন্ধ। এরপরে আমি কমেন্ট পড়ি নাই, কারণ এমসিকিউ পড়াচ্ছি না, বেসিক পড়াচ্ছিলাম। সো এমসিকিউ তো এত দেখার প্রয়োজন নাই, হ্যাঁ। তো আমি তো আমার ফোন রেখে দিছি, আমি আমার মতো পড়াচ্ছি। এরপরে আমি চেক করলাম যে আমার ফোন বন্ধ হয়ে গেছে 45 মিনিট আগে। 45 মিনিট রুমের মধ্যে আমি একা একা কথা বলেই যাচ্ছি, একা একা পড়াচ্ছি, একা একা হাসতেছি। কী একটা অবস্থা, হ্যাঁ। তাহলে বুঝো কী অবস্থা হয়েছে গতকালকে। তো এই হচ্ছে ব্যাপার, যে এত বড় ছ্যাঁকা আমি আগে আর কখনো খাই নাই। গতকালকে যে বড় একটা ছ্যাঁকা খাইছি, এত বড় ছ্যাঁকা আর খাই নাই। তাহলে বলো মুকুলের মাধ্যমে আমরা কি কোন টাইপের জনন পাই? অযৌন প্রজনন, ঠিক আছে। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন আমি সলভ করে ফেললাম। ওকে, গতকালকের ক্লাসটা তো সেই ছিল, পরবর্তী ক্লাস আরও পরের যতটুকু পড়াইছে আরও বেশি মজা ছিল। এত সুন্দর সুন্দর গল্প বলছি কালকে, সব মিস হয়ে গেছে, একা একা বলছি নিজে। ওকে, পরবর্তী প্রশ্ন। গ্লাইডিং চলন সম্পন্ন হতে নিচের কোনটি সাহায্য করে? গ্লাইডিং চলন কোনটার মাধ্যমে হয় বলো? এখন আমি শুধু ভাবতেছি যে গতকালকে যা পড়াইছি মজা করে এগুলো আবার বলা লাগবে, এর মতো ছ্যাঁকার নেই, ঠিক আছে।
ওকে, তাহলে বলো গ্লাইডিং চলন সম্পন্ন হয় কিসের মাধ্যমে? ওকে, দেখি কে আগে অ্যান্সার দিছে। গ্লাইডিং চলনের অ্যান্সার দিছে উমা, তারপর হচ্ছে রনি, মিশকাত, তৃষা, সাব্বির, দেন স্বপ্নীল, অচিনপরি, সারা, মেঘনা, রনি, অরূপ, দীপারানী ভৌমিক, ও অ্যান্সার দিছে মিশকাত আহমেদ, ও অ্যান্সার দিছে। তাহলে বলো যে গ্লাইডিং চলন সম্পন্ন হয় কিসের মাধ্যমে? সন্দীপ অ্যান্সার দিছে, প্রাপ্তি দাস অ্যান্সার দিছে, অনন্যধর অ্যান্সার দিছে, মালি, এবং সবাই সঠিক অ্যান্সার। তোমাদের রেসপন্স দেখে খুব ভালো লাগতেছে যে তোমরা পারতেছো, ঠিক আছে, এটাই বড় ব্যাপার। শেষ পর্যন্ত যদি সবগুলো সলভ করো আজকে, আশা করি যে আমাদের হাইডা নিয়ে আর কখনো এমসিকিউতে সমস্যা হবে না, এক ক্লাসে আমরা হাইডা খতম করে ফেলবো, ঠিক আছে। ওকে, আবির অ্যান্সার দেখতে পাইছি তো তোমার, ঠিক আছে। মালিয়া, লিপি, ওকে। তাহলে বলছে যে গ্লাইডিং চলন সম্পন্ন হয় কিসের মাধ্যমে? দেখো কথা হচ্ছে হাইড্রা তার, মনে করো এটা হচ্ছে একটা হাইড্রা, এই হচ্ছে তার পাদচাকতি, ঠিক আছে, এখানে তার কোষিকা আছে। তো কী হয়েছে ঘটনাটা হয়েছে কি যে এই যে তার পাদচাকতির এখানে কিছু গ্রন্থিকোষ থাকে, এখানে কি থাকে? গ্রন্থিকোষ। এই গ্রন্থিকোষ থেকে আঠালো টাইপের কিছু রস নিঃসরণ হয়, বুঝছো? এই গ্রন্থিকোষ থেকে কিছু আঠালো রস নিঃসরণ হয়, এই আঠালো রসের মাধ্যমেই এই যে আমাদের পাদচাকতির মাধ্যমে হাইড্রাটা ঘষে ঘষে একটা চলাচল করে, যেটাকে আমরা বলি গ্লাইডিং চলন। তাহলে গ্লাইডিং চলন কিসের মাধ্যমে হয়? পাদচাকতি। এই হচ্ছে হাইড্রার পাদচাকতি, এইটার মাধ্যমে সে গ্লাইডিং চলন সম্পন্ন করে। ওকে, তাহলে গ্লাইডিং চলন নিয়ে আর কোনো কথাবার্তা নাই। এবং আমরা এটাও জানতে পারলাম যে আমাদের হাইড্রার পাদচাকতির এখানে কোন কোষ থাকে? গ্রন্থিকোষ, এবং এখান থেকে একটা টাইপের আঠালো রসও ক্ষরণ হয়, ঠিক আছে, যেটার মাধ্যমে সে গ্লাইডিং চলন সম্পন্ন করে। তাহলে অ্যান্সার হবে পাদচাকতি, ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন। পূর্ণাঙ্গ হাইড্রার কয়টি জ্বর থাকে? এটা কোন টাইপের প্রশ্ন? টাইপিং মিস্টেক করে ফেলছি মেবি, থাকুক, এটা স্কিপ করো। কোনটি হাইড্রাতে থাকে না? ঢাকা ইউনিভার্সিটি 16-17 বলো, কোনটি হাইড্রাতে থাকে না? সুন্দর করে ভাবে বলো যে হাইড্রাতে নিচের কোনটি থাকে না। সবার আগে দেখি 26 সঠিক অ্যান্সার দিছে। মিশকাত অ্যান্সার দিছিল কিন্তু ভুল অ্যান্সার দিছে। অ্যান্সার দিতে হবে একটু ভাবে, ঠিক আছে। না, সাব্বিরও সঠিক অ্যান্সার দেয় নাই, বলছে হাইড্রাতে থাকে না। প্রশ্নটা বুঝো, বলছে হাইড্রাতে কোনটি থাকে না, নার দিকে খেয়াল রাখতে হবে। ওকে, সবচেয়ে আগে অ্যান্সার দিছে সুভদ্রা, ওর আইডি থেকে সঠিক অ্যান্সার দিছে, এবং সাব্বিরও সঠিক অ্যান্সার দিছে। মেহরাব ও ওকে, তারপর হচ্ছে মারজানাব সঠিক অ্যান্সার। কি ভ্রমর একটা আইডি থেকে কমেন্ট হচ্ছে। ওকে, তুমিও কমেন্ট করতেছো আমি দেখতে পাচ্ছি। তরিকুল, ঠিক আছে, সবাই এবার সঠিক অ্যান্সার দিতেছো। গ হবে অ্যান্সার, মেসোডার্ম হাইড্রাতে থাকে না। এই প্রশ্নটা অনেকেই বুঝতে পারো না, সো আমি এখন বেসিক সুন্দর করে পড়াই দেব যে হাইড্রাতে কেন মেসোডার্ম থাকে না। দেখো, প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের যে হাইড্রা, সে হচ্ছে একটা দ্বিস্তরী প্রাণী। সে কি? দ্বিস্তরী প্রাণী। এখন কথা হচ্ছে দ্বিস্তরী প্রাণী মানে কি? দ্বিস্তরী প্রাণী হচ্ছে তারাই যাদের ভ্রূণের বাইরের দিকে থাকে এক্টোডার্ম। ভ্রূণের বাইরের দিকে কি থাকবে? এক্টোডার্ম থাকবে। ভ্রূণের ভিতরের দিকে থাকবে এন্ডোডার্ম, কিন্তু মাঝখানে থাকবে মেসোগ্লিয়া। মাঝখানে কি থাকবে? মেসোগ্লিয়া থাকবে। দেখো,
কথা হচ্ছে তাহলে এই টাইপের গঠনকে আমরা বলি দ্বিস্তরী গঠন বা ডিপ্লোব্লাস্টিক গঠন, যেখানে ভ্রূণের বাইরে একটো মানে আমরা কি পড়াইছিলাম, বাইরে, ডার্ম মানে হচ্ছে কোষীয় স্তর, তার মানে বাইরের দিকে, ভ্রূণের বাইরের দিকে স্তরটাকে আমরা বলি একটোডার্ম। এন্ডো হচ্ছে ভিতরে, বলে না এন্ডোস্কোপি করাইছে, তাহলে এন্ডো মানে ভিতরে, ডার্ম মানে কোষীয় স্তর, তাহলে এন্ডোডার্ম কোথায় থাকে, ভ্রূণের ভিতরে। কিন্তু দ্বিস্তরীদের বেলায় মাঝখানে মেসোডার্ম থাকে না, কি থাকে, মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া এটা একটা অকোষীয় স্তর, অকোষীয় স্তর। এবং এখানে দেখো গ্লিয়া আছে, গ্লিয়া শব্দের মানে হচ্ছে গ্লু, গ্লু মানে আঠা, আঠালো টাইপের এক টাইপের রস। কেমনে বুঝলাম এটা অকোষীয় স্তর, দেখো ডার্ম এই শব্দটা যদি থাকে তার মানে বুঝবা কোষীয় স্তর, তাহলে একটোডার্ম, ডার্ম আছে তার মানে একটা কোষীয় স্তর, এন্ডোডার্ম, ডার্ম আছে তার মানে কোষীয় স্তর। এখানে কি মেসোডার্ম আছে, নাই, কি আছে, মেসোগ্লিয়া, তাহলে এটা একটা অকোষীয় স্তর। তাহলে তুমি বলো এখানে কোষীয় স্তর কয়টা, একটোডার্ম একটা কোষীয় স্তর, এন্ডোডার্ম একটা কোষীয় স্তর। যেহেতু কোষীয় স্তর দুইটা, এই জন্য এদেরকে আমরা বলি দ্বিস্তরী প্রাণী। তাহলে দ্বিস্তরী প্রাণীদের বেলায় কোষীয় স্তর কয়টা, দুইটা, একটোডার্ম আর এন্ডোডার্ম। আর এই দুই স্তরের মাঝখানে একটা অকোষীয় স্তর থাকে, যেটাকে আমরা কি বলি, মেসোগ্লিয়া। তাহলে যেহেতু আমাদের হাইটা দ্বিস্তরী, তাহলে তার বেলায় কি আমরা মেসোগ্লিয়া পাবো নাকি মেসোডার্ম পাবো, অবশ্যই মেসোগ্লিয়া পাবো। তাহলে তার ক্ষেত্রে কী অনুপস্থিত, মেসোডার্ম। তাহলে দেখো এই যে, তাহলে মেসোডার্ম এটা হচ্ছে হাইডাতে থাকে না। মেসোডার্ম আমরা কয়স্তরী প্রাণীতে পাবো, ত্রিস্তরী প্রাণীতে পাবো, ত্রিস্তরী প্রাণী। এখন কথা হচ্ছে ত্রিস্তরী প্রাণী তুমি কিভাবে চিনবা, অনেকেই ত্রিস্তরী প্রাণী তোমরা বুঝতে পারো না যে কারা ত্রিস্তরী, তোমার সহজভাবে শিখাই দিই। দেখো পর্ব দুই, পর্ব দুই, পর্ব তো আমাদের কয়টা, 9টা, পর্ব দুই, এখানে কি লিখলাম, পর্ব দুই, পর্ব দুই হচ্ছে দ্বিস্তরী, পর্ব দুই কি দ্বিস্তরী। তুমি দুই বলছো, দুই মানে দ্বিস্তরী, তার মানে কি পর্ব দুই কেটা, নিডারিয়া, নিডারিয়া পর্বের মধ্যে কি আছে, হাইডা, তাহলে হাইডা কয় স্তরী, দ্বিস্তরী। এখন কথা হচ্ছে ত্রিস্তরী প্রাণী কারা, সহজভাবে শিখাই দিই, শিখো। পর্ব 3 থেকে 9, পর্ব 3 থেকে 9 সবাই ত্রিস্তরী, পর্ব 3 থেকে 9 সবাই ত্রিস্তরী। তাহলে বুঝতে পারছো যে কিভাবে একটু টেকনিক করে পড়তে হয়, যে কিভাবে বুঝলাম, তাহলে সহজে মনে রাখা যায় দ্বিস্তরী মানে পর্ব 2, ত্রিস্তরী মানে পর্ব 3 থেকে 9, ঠিক আছে, ওকে। তাহলে আশা করি তোমরা এই বেসিকটুকু বুঝতে পারছো যে হাইডাতে কেন মেসোডার্ম থাকে না, কারণ হাইডাটা দ্বিস্তরী, তার তো মেসোডার্ম থাকবে না, তার কি থাকবে, মেসোগ্লিয়া। আর মেসোডার্ম আমরা কাদের পাবো, ত্রিস্তরী প্রাণীতে পাবো, ঠিক আছে, ওকে। তাহলে আশা করি এই বেসিকটু খুবই দরকার তোমাদের জন্য, দ্বিস্তরী ব্যাপারটা। তাহলে আরও একবার বলি দ্বিস্তরী ব্যাপারটা, দ্বিস্তরী মানে হচ্ছে সেখানে ভ্রূণের কোষীয় স্তর থাকবে দুইটা, দ্বি মানে কি দুই, তাহলে এখানে ভ্রূণের কোষীয় স্তর কয়টা থাকবে, দুইটা, একটা হচ্ছে একটোডার্ম আর একটা এন্ডোডার্ম। কীভাবে বুঝলাম এটা কোষীয় স্তর, কারণ শেষে আসে ডার্ম, ডার্ম শব্দের মানে হচ্ছে কোষীয় স্তর, এই যে ডার্ম কোষীয় স্তর। কিন্তু দুই স্তরের মাঝখানে থেকে মেসোগ্লিয়া, গ্লিয়া নাকি ডার্ম আছে, নাই, তাহলে এখানে আছে গ্লিয়া, গ্লিয়া মানে গ্লু, গ্লু মানে আঠা, তাহলে মানে এটা হচ্ছে একটা আঠালো টাইপের রস, নট এটা কোনো কোষীয় স্তর, এই জন্য আমরা লিখছি মেসোগ্লিয়ার সে একটা অকোষীয় স্তর। তাহলে সহজ ভাষায় তোমরা যদি এক কথায় বলি, দ্বিস্তরী প্রাণীর একটোডার্ম এন্ডোডার্মের মাঝখানে থাকবে মেসোগ্লিয়া, ত্রিস্তরী প্রাণীর একটোডার্ম এন্ডোডার্মের মাঝখানে থাকবে মেসোডার্ম, বুঝতে পারছো, দ্বিস্তরী প্রাণীর মাঝখানে থাকবে মেসোগ্লিয়া, ত্রিস্তরী প্রাণীর মাঝখানে মেসোডার্ম, শেষ, ওকে। পরবর্তী প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, বলো দেখি মেসোগ্লিয়া পাওয়া যায় কোথায়, বলো মেসোগ্লিয়া কোথায় পাই, দেখি কে আগে সঠিক অ্যান্সার দিছো। সবচেয়ে আগে বেশি সঠিক অ্যান্সার দেওয়া হচ্ছে সুভদ্রা তালুকদার মণি, ওই আইডি থেকে। এছাড়া আবি সঠিক অ্যান্সার আগে দিছে, তারপর হচ্ছে সাব্বির, প্রদীপ, মহি, দেখি কে আগে অ্যান্সার দিতে পারো। সুমিতা চক্রবর্তী, তারপর হচ্ছে নিলয়, অচিন পরি আইডি থেকে। আমি তোমাদের চেষ্টা করছি একদম প্রত্যেকটা টপিক ওই সাজায় আনার, যেখানে তোমার বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউগুলো দেওয়ার, এবং পাশাপাশি কয়েকটা মেডিকেল স্ট্যান্ডার্ড এবং কয়েকটা জার্নিনগরে আসছে ইউনিভার্সিটি প্রশ্নগুলো, যেগুলো তোমরা তোমাদের মনে করো যে এইচএসসি লেভেলের সাথে মোটামুটি যায়, এরকম জিনিসগুলো যেখান থেকে তোমার বোর্ড পরীক্ষা এবং কলেজের পরীক্ষা সুন্দর করে কাভার হয়ে যাবে, ঠিক আছে। আজকের ক্লাসটা করলে তোমার মোটামুটি হাইডা টপিক নিয়ে কখনো এমসিকিউ
মানে প্যারা খাইতে হবে না, বুঝতে পারছো? তাহলে বলো মেসোগ্লিয়া কোথায় পাওয়া যায়? ওকে, অনেকেই হুসাইন আহমেদ, মাসুমা, শাহিদা বেগম, প্রতীক, শ্রাবন্তী, এসকে শাহরিয়ার, এই তো ভাইয়া তোমার নাম বলছি। এতগুলা সবসময় তো কমেন্ট আগে আগে করবা, তাইলে যে আগে করবা তারটা আগে চোখে পড়বে। লিপি আক্তার সঠিক অ্যান্সার দিছো, মেঘবালিকা সঠিক অ্যান্সার দিছো, জেসিয়া জারিন এই তো তোমার কমেন্ট দেখছি, কেন দেখবো না। আহমেদ মরিয়ম সঠিক অ্যান্সার। তাহলে বলছে মেসোগ্লিয়া কোথায় পাওয়া যায়? মেসোগ্লিয়া একটু আগেই পড়ালাম, মেসোগ্লিয়া কয়স্তরী প্রাণীতে পাবো? দ্বিস্তরী প্রাণী। আমার দ্বিস্তরী প্রাণী এর মধ্যে কী আছে একটু খুঁজে বের করতে হবে। মানুষ ত্রিস্তরী, কড্ডাটা পড়বো। সো 3 থেকে 9 মধ্যে ত্রিস্তরী, মেসোগ্লিয়া ওতে পাওয়া যায় না। আটশোলা পোকামাকড়, আর্থপোডা ও তো 3-এর বাইরে, তাই না? তাইলে তাইলে সে ত্রিস্তরী, তার মানে তার মেসোডাম পাবো। মাছ কড্ডাটা পড়বো, তার মানে এরা সবাই ত্রিস্তরী। তাহলে একমাত্র দ্বিস্তরী প্রাণী কে আছে এখানে? একমাত্র দ্বিস্তরী প্রাণী আছে হচ্ছে হাইড্রা। তাহলে মেসোগ্লিয়া আমরা কোথায় পাবো? হাইড্রাতে পাবো। খুব সহজে আমরা সলভ করে ফেললাম, ঢাকা ইউনিভার্সিটির মতো প্রশ্ন। ঠিক আছে, তাহলে মেন হচ্ছে বেসিক, অল্প একটু বেসিক শিখলে ধুমায় প্রশ্ন সলভ করা যাবে। ঠিক আছে, সে ঢাকা ইউনিভার্সিটি বলো, যত কঠিন প্রশ্নই বলো, সবাই আমরা পারবো। ঠিক আছে, ওকে, চলো পরবর্তী প্রশ্ন। দিনাজপুর বোর্ড 16 সালের প্রশ্ন, দেখি কে পারো। এই বেসিক আমি কেবল শিখাইছি, আমি চেষ্টা করছি একটা টপিক পড়ায় সেই টপিক রিলেটেড প্রশ্নগুলো আনার, যাতে তুমি যারা আগেও কখনো পড়ো নাই তোমরাও যাতে অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, তো সবাই দ্রুত কমেন্ট করো যে দিনাজপুর বোর্ডের 16 সালের প্রশ্ন হাইড্রা দিয়ে কোনটা তুমি পাবা। আবিদ আল মাহমুদ সবার আগে অ্যান্সার দিছে, অরূপ মজুমদার অ্যান্সার দিছে, রনি, আহমেদ মরিয়ম, মিশকাত, মেঘনা দেব, প্রিয়ালি, আব্দুল, দেন হচ্ছে দীপারানী, নাদিয়া বেগম, লিপি। হ্যাঁ, কথা হচ্ছে কঠিন হার্ড বা ইজি বলে কোনো ব্যাপারই নেই। তুমি যদি কোনো জিনিস পারো সেইটাই তোমার কাছে সহজ, যে জিনিস তুমি পারো না সেইটাই কঠিন তোমার কাছে। মনে করো হাইড্রার এই যে বেসিক সহজ করে বোঝার পরে তোমার কাছে সব প্রশ্ন সঠিক সহজ মনে হবে, সেইভাবেই তো আমি সাজায় নিয়ে আসছি যে একটা বেসিক পড়াবো তোমার কাছে তো সহজ লাগে। কঠিন একটা জিনিস তোমার সামনে যদি আমি তোমার না পড়াই আর নিতে তো তুমি পারবে না, তাই না? তাহলে কথা হচ্ছে যে হাইড্রার দিয়ে আমরা মেসোগ্লিয়া পাই, একটু আগেই দেখছো। তাহলে এক জিনিস ঘুরায় পেঁচে কতবার আসে, একই জিনিস ঘুরায় ঘুরায় আসে। ঠিক আছে, ওকে, শাহিদা বেগম অ্যান্সার দিছো, তাহমিদ অ্যান্সার দিছো, মাসুমা, ওকে, মালিহা, কাউসার, ওকে, আরিফা সঠিক অ্যান্সার দিছো, ঠিক আছে, আরিফা জাহান সঠিক অ্যান্সার দিছো, ওকে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? যে হাইড্রার বডিতে আমরা কোনটা পাই? মেসোগ্লিয়া পাই, তাই না? কারণ হাইড্রা হচ্ছে দ্বিস্তরী, দ্বিস্তরীদের বেলায় আমরা কি পাবো? মেসোগ্লিয়া। ঠিক আছে, আসো এবার আমাদের টপিক হচ্ছে এবার হাইড্রার আমরা অন্তর্গঠনে চলে আসছি। বলো প্রশ্নের অ্যান্সার কোনটা হবে? বলো কোনটা হবে প্রশ্নের অ্যান্সার? হাইড্রার গ্যাস্ট্রোমিসের কোষ কোনটা? হাইড্রার গ্যাস্ট্রোমিসে কোন কোষটা থাকে? যশোর বোর্ড 22 সালের প্রশ্ন। প্রশ্ন বুঝে বুঝে অ্যান্সার দাও, আগের থেকে অ্যান্সার দিও না। এই প্রশ্নটা সবাই ভুল করবে, আমি বললাম এই প্রশ্নটা যারা অ্যান্সার দিবা মোটামুটি তার 50 থেকে 60% সবাই ভুল করবা, যদি তুমি এইটা সুন্দর করে বুঝে না থাকো ক্লাসে। ঠিক আছে, এই জিনিসটা তো সহজ না, মুখস্থ বেশিরভাগ সবাই ভুল অ্যান্সার দিতেছো, এসকে শাহরিয়ারও ভুল। এই অ্যান্সারটা পারতে গেলে তোমার একটু সুন্দর করে বেসিক মাথায় থাকা লাগবে, মুখস্থ বিদ্যা দিয়ে এই অ্যান্সারটা হবে না। ঠিক আছে, আমি এই জিনিসটা এখন তোমার সুন্দর করে সলভ করে দেব। সঠিক অ্যান্সার কে কে দিছে আমি একটু বলি। আফসানা মৌরিন সঠিক অ্যান্সার দিছে,
কমেন্ট ভয়তে ডিলিট করার দরকার নেই। মাহবুবা, প্যারাইটাল সেল নামে হাইডাতে কোনো কোষ থাকেই না। হাইডাতে প্যারাইটাল সেল নামে কোনো কোষই নাই, ঠিক আছে, কোনো কোষই নেই। আচ্ছা, জান্নাতুল ও সঠিক অ্যান্সার দিছে, ঋতুও সঠিক অ্যান্সার দিছে, শাওন সঠিক অ্যান্সার দিছে, ওকে, অর্পিতাও সঠিক অ্যান্সার দিছে, মাইসা সঠিক অ্যান্সার দিছে। আচ্ছা, এখন বলি যে প্রশ্নটা কি বলছে, হাইডার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটা। তার আগে তোমার তোকে গ্যাস্ট্রোডার্মিস চিনা লাগবে। তুমি গ্যাস্ট্রোডার্মিস চিনো না, তুমি এপিডার্মিস চিনো না, তাইলে তো হবে না। কথা হচ্ছে আমরা একটু আগেই পড়ে আসছি যে হাইডার ভ্রূণের বাইরের দিকের গঠনটাকে আমরা কি বলি, এক্টোডার্ম। ভ্রূণের বাইরের দিকের গঠনটাকে বলা হয় এক্টোডার্ম, আর ভিতরের দিকের গঠনটাকে কি বলা হয়, এন্ডোডার্ম। আর মাঝখানে কি থাকে, মেসোগ্লিয়া। এটা একটু আগেই পড়ে আসছি, তাই না? তাহলে দেখো, আমরা বলছিলাম যে ডার্ম শব্দ থাকার মানে হচ্ছে কোষীয় স্তর। তাহলে এক্টোডার্ম একটা কোষীয় স্তর, এন্ডোডার্ম একটা কোষীয় স্তর। কিন্তু মাঝখানে যে মেসোগ্লিয়া আছে, মাঝখানে যে মেসোগ্লিয়া আছে দ্বিস্তরীদের, এই মেসোগ্লিয়া কি কোষীয় স্তর? না, এটা হচ্ছে একটা অকোষীয় স্তর। এখন কথা হচ্ছে কোষীয় স্তর আর অকোষীয় স্তর এগুলো দ্বারা কী বোঝাচ্ছে আসলে? কোষীয় স্তর মানে কি? সহজ ভাষায় যদি বলি, কোষীয় স্তর মানে এই স্তরটা কোষ দ্বারা গঠিত, আর অকোষীয় স্তর মানে এখানে কোনো কোষ নাই। তাহলে বুঝো এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এগুলো কোষীয় স্তর, কারণ এখানে বিভিন্ন টাইপের কোষ আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটা প্রাণী, এটা তো ভ্রূণের গঠন, এটা কি বলছি, ভ্রূণের গঠন, পেটের ভিতরে আছে, সেই সময় তার ভ্রূণের গঠন হচ্ছে এইটা। এখন একটা প্রাণীকে সারা জীবন পেটের ভিতরে ভ্রূণী অবস্থায় থাকবে না, সে পেটেরতে বের হবে, পূর্ণাঙ্গ প্রাণী হবে, বড় হবে। যখন এই প্রাণীটা পূর্ণাঙ্গ প্রাণীতে কনভার্ট হবে, পূর্ণাঙ্গ প্রাণী হবে, এই এক্টোডার্মটা কনভার্ট হবে এপিডার্মিসে। তাহলে শুনো, এপিডার্মিস ব্যাপারটা বুঝে নাও। এপিডার্মিস লেয়ারটা কোথা থেকে আসবে, এক্টোডার্ম থেকে আসবে, এপিডার্মিস। আর এন্ডোডার্ম লেয়ারটা কিসে কনভার্ট হবে, গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। তাইলে তোমরা অনেকেই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস বুঝতে পারতেছিলে না, তাইলে এখন বুঝো যে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস মানে কি। কি বলছি যে এক্টোডার্মটা কিসে কনভার্ট হবে, পূর্ণাঙ্গ প্রাণীতে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীর ক্ষেত্রে, বড় তো হবে, পূর্ণাঙ্গ প্রাণী, পূর্ণাঙ্গ প্রাণীতে এক্টোডার্মটা কনভার্ট হবে এপিডার্মিসে, আর এন্ডোডার্মটা কনভার্ট হবে গ্যাস্ট্রোডার্মিসে। এবং মেসোগ্লিয়া দিন শেষে সেই মেসোগ্লিয়াই থাকবে, মেসোগ্লিয়ার কোনো পরিবর্তন হবে না। তাহলে এইবার তুমি বলো এপিডার্মিস লেয়ারটা কোন জায়গাতে আসছে, এক্টোডার্ম থেকে। এক্টোডার্ম তো কোষীয় স্তর ছিল, তাহলে এপিডার্মিসও কোষীয় স্তর। এন্ডোডার্ম লেয়ার থেকে কি আসছে, গ্যাস্ট্রোডার্মিস। এন্ডোডার্মও কোষীয় স্তর ছিল, তার মানে গ্যাস্ট্রোডার্মিসও কোষীয় স্তর। কিন্তু মেসোগ্লিয়া তো মেসোগ্লিয়া, ওর কোনো কোষ নাই। এই যে এপিডার্মিস, সে কোষীয় স্তর মানে কি, তার কোষ আছে। এপিডার্মিসে কোষ আছে 7 ধরনের। কয় ধরনের, 7 ধরনের। এপিডার্মিসে কোষ আছে 7 ধরনের। এই 7 ধরনের কোষ অনেকেই মুখস্থ করতে যায়, মাথা আওলায় ফেলে। হ্যাঁ, মুখস্থ করে, কারণ ভালো করে পড়তে পারে না, তো দেখা যাচ্ছে মুখস্থ করে পড়ে আর পারে না। তাইলে আমরা এটা সহজে মনে রাখতে পারি একটা সহজ সূত্র দিয়ে, যে এপিডার্মিসের কোষ হচ্ছে নিষ্পয়সায় সঙ্গী, নিষ্পয়সায় সঙ্গী, নিষ্পয়সায় সঙ্গী। তাহলে কি বললাম যে এপিডার্মিসে 7 ধরনের কোষ আছে। কয় ধরনের কোষ, 7 ধরনের কোষ। এগুলো আমরা মনে রাখি, নিষ্পয়সায় সঙ্গী। নিতে নিডোসাইট, জতে জনন কোষ, পতে পেশিয়াবর্ণী কোষ, সাতে স্নায়ু কোষ, রস্যই থেকে ইন্টারস্টিশিয়াল কোষ, সং থেকে সংবেদী কোষ, গ থেকে গ্রন্থি কোষ। এই 7 ধরনের কোষ আছে। এখন কথা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসেও তো কোষ থাকে। গ্যাস্ট্রোডার্মিসে কোষ থেকে 5 ধরনের। কয় ধরনের, 5 ধরনের। এখন আমি তোমার সহজে শিখাই, এপিডার্মিসে কয় ধরনের কোষ, 7 ধরনের। গ্যাস্ট্রোডার্মিসে কয় ধরনের কোষ, 5 ধরনের। মানে এপিডার্মিসে যে 7 ধরনের কোষ আছে, তার মধ্যে 2টা কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, আর বাকি 5টা থাকে। তাহলে কথা হচ্ছে এই 7টার নাম তো তোমার আমি সহজে শিখাই দিলাম, নিষ্পয়সায় সঙ্গী।
তাইলে কোন দুইটা থাকে না জানলে তুমি গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো বের করতে পারবা না, কারণ তুমি এই 7টা তো জানো। তার মানে কোন দুইটা গ্যাস্ট্রোডার্মিসে থাকে না এটা জানলেই বাকি 5টা থাকে। এই যে নিজ দিয়ে যে দুইটা কোষ, এই দুইটা কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। নিতে হচ্ছে নিডোসাইট, জতে জনন কোষ। এই নিডোসাইট আর জনন কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, বাকি সব কোষগুলো থাকে। যেরকম পথে পেশিয়াবনী কোষ বা পুষ্টি কোষ থাকে, স্নায়ু কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, হাইডার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটা? প্রথম ব্যাপার, নিডোসাইট তো থাকে না, এই যে, তাহলে নিডোসাইট হবে না। তারপরে কি বলছে, নিডোসাইট হলো না। তারপরে বলছে জনন কোষ, এই তো লিখে দিছি যে জনন কোষ আর নিডোসাইট গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, তাহলে জনন কোষও থাকে না। প্যারাইটাল নামে কোনো কোষ নাই, তাহলে কোন কোষটা আছে? পুষ্টি কোষ। কোন কোষ আছে? পুষ্টি কোষ। তাহলে অ্যান্সার কোনটা হবে? পুষ্টি কোষ। এই যে পথে হচ্ছে পেশিয়াবর্ণী কোষ, যার আর এক নাম হচ্ছে পুষ্টি কোষ। তাহলে দেখছো বোর্ড পরীক্ষার প্রশ্ন কতটা, মানে তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তোমার কিন্তু তখন মাথায় এত কিছু খানা লাগবে না। তোমার আমি সহজে শিখাই দিছি, এপিডার্মিসে 7 ধরনের কোষ, নিজ পয়সায় সঙ্গী, আর গ্যাস্ট্রোডার্মিসে নিজ বাদে বাকিগুলা, নিজ থেকে নিতে নিডোসাইট, জতে জনন কোষ। নিতে নিডোসাইট, জতে জনন কোষ, এই দুইটা গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে নিজ বাদে বাকিগুলো গ্যাস্ট্রোডার্মিস, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, পরবর্তী বলো। বলছে নিচের কোনটি হাইডার এপিডার্মিসের অংশ নয়? নিজ পয়সায় সঙ্গী সূত্র দিয়ে বের করো। দেখছো কতবার পড়ছে, ডেন্টাল ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে 2 বার। তাহলে বলো, একটা সহজের সূত্র শিখাই দিছি, নিজ পয়সায় সঙ্গী, এটা দিয়ে বের করো। নিজ পয়সায় সঙ্গী, এখন লিখে দেব, নিজ পয়সায় সঙ্গী। এই 7টা কোষ, এই 7 ধরনের কোষ কোথায় থাকে? এপিডার্মিসে থাকে। কোষ এপিডার্মিসে থাকে। তাহলে বলো দেখি কে পারো? নিজ পয়সায় সঙ্গী, নিজের টাকায় সঙ্গী। ঠিক আছে, তাহলে ইতিমধ্যে সবাই দেখি ভালো অ্যান্সার দিয়ে দিছো। সবাই কাউসার আগে অ্যান্সার দিছো, তারপরে তারা, শুক্রিয়া। ওকে, তাহলে আমি তোমাদের জন্য একটু কষ্ট করে নিজ পয়সার সঙ্গে কোষগুলো লিখে দিই। অনেকে তোমরা যারা হাইডার এই সুন্দর জিনিসটা জানো না, জেনে নাও। নিতে হচ্ছে নিডোসাইট, জতে জনন কোষ, পতে পেশি আবরণী কোষ, থেকে স্নায়ু কোষ, রস্যই থেকে সেই সবচেয়ে আমাদের হাইডার কাঙ্ক্ষিত এবং হাইডার অন অ্যান্ড অনলি যে কোষটা, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তার নাম একটু হলুদ কালার দিয়ে লিখাই যায়, ইন্টারস্টিশিয়াল কোষ। বস, ইন্টারস্টিশিয়াল কোষ। তোমরা সবাই জানো যে ইন্টারস্টিশিয়াল কোষ সে হচ্ছে হাইডার মেইন পুনরুৎপত্তি বা রিজেনারেশনের জন্য মেইন কাজ করে। হাইডার বডি যে 2 খণ্ড করলে 2টা খণ্ড থেকে 2টা হাইডার হয়, কেন? এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। বস, সে হচ্ছে বস। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, এবার সং থেকে হচ্ছে সংবেদী কোষ, আর গ থেকে হচ্ছে গ্রন্থি কোষ। তাইলে এই হচ্ছে, আমি তোমারে সুন্দর করে এপিডার্মিসের 7 ধরনের কোষ লিখে দিলাম সহজ করে। বইতে একদম ডিরেক্ট কোষের নাম লেখা আছে, বোঝা যায় না। সো তুমি 7 ধরনের কোষের নাম এভাবে মনে রাখতে পারো। 4, 5, 6, 7। তাহলে সবাই একটু লিখে ফেলো যে এপিডার্মিসে 7 ধরনের কোষ আমরা কীভাবে মনে রাখি? নিজ পয়সায় সঙ্গী। কীভাবে মনে রাখি? নিজ পয়সায় সঙ্গী। আর গ্যাস্ট্রোডার্মিসে কি অনুপস্থিত? নিজ। এই নিজ বাদে বাকি সবাই গ্যাস্ট্রোডার্মিসে থাকে। তার মানে নিজ থাকে না কোথায়? গ্যাস্ট্রোডার্মিসে
নিচ থাকে না, মানে নিডোসাইড আর জননকোষ গ্যাস্ট্রোনামিসে নাই। ঠিক আছে, ওকে। এই জিনিসটা অনেকেই তোমরা বুঝতে পারো না, কারণ এই জিনিসটা তোমাদের অনেকেরই প্যারা লাগে, বুঝো না। ঠিক আছে, তাই তোমাদের জন্য সহজে একদম এই কোষের নামটা দিয়ে দিলাম এইভাবে। তাহলে তোমরা দেখবা যে আর কোনো এমসিকিউ তো তুমি আটকাবা না কখনো। ঠিক আছে, যেখানকার প্রশ্ন আসুক ঘুরাই পেঁচায় বললো তুমি পারবা, সো এটা একটু লিখে রাখো সবাই। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কী হবে? তুমি তো পারতেছই, এটা নিয়ে আর তো আর কথা নেই। তাহলে বলছে হাইডার এপিডার্মিসের কোনটা অংশ নয়? তো আমরা জানি স্নায়ু কোষ থাকে, হ্যাঁ, সংবেদী কোষ। তাহলে কোনটা অংশ নয়? ক্ষণপদীয় কোষ, কারণ ক্ষণপদীয় কোষ এপিডার্মিসে থাকবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই, এবং সবাই এটা একটু লিখে রাখো সুন্দর করে, নিষ্পয়সায় সঙ্গী সূত্রটা লিখে রাখো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলো, কোন কোষটা কেবল বহিঃস্তরে থাকে? দুইবার পড়ছে, সিলেট বোর্ডের প্রশ্ন এবং রাজশাহী বোর্ডের প্রশ্ন 19 সালে। বলো বলো সবাই যে হাইডার কোন কোষটা কেবল বহিঃস্তরে থাকে? সবাই জানাও দ্রুত যে হাইডার কোন কোষটা বহিঃস্তরে থাকে। দেখি কে আগে পারো। দেখি কে আগে পারো। ইতিমধ্যে তোমরা অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো, তার মধ্যে শাহরিয়ার ও সবগুলো অ্যান্সার দিয়ে দিয়েছে, ক খ গ ঘ সবগুলো অ্যান্সার দিয়ে দিয়েছে। শাহরিয়ার একটা তো একটা হবে। তাহলে আবিদের অ্যান্সার সঠিক, মিসকাতের অ্যান্সার সঠিক, তৃষা সারা সঠিক অ্যান্সার দিছে। উপরে যারা তারা মোটামুটি সঠিক অ্যান্সার দেয় নাই। তো কথা হচ্ছে যে আমাদের বহিঃস্তরে থাকে হচ্ছে নিডোব্লাস্ট কোষ। কোন কোষ থাকে? নিডোব্লাস্ট কোষ। শিকার ধরতে তো হবে, বুঝো না? নিডোব্লাস্ট কোষের কাজ কি? শিকার ধরা। তো বাইরের স্তরে থেকে এরা কি করে? শিকার ধরে। ঠিক আছে, তাহলে নিডোব্লাস্ট কোষ হাইডার বহিঃস্তরে থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্ন। সংযোগ স্তর কোনটাকে বলা হয়? সংযোগ স্তর কোনটাকে বলা হয়? তাড়াতাড়ি অ্যান্সার দাও এবার, র্যাপিড ফায়ার। ঠিক আছে, দ্রুত। এতক্ষণ আমরা একটু তোমার বেসিক সুন্দর করে বুঝাইতে যে আমরা কিন্তু একটু স্লো হয়ে গেছি। তোমরা এখন দুমায় অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। এখন আর আমাদের মোটামুটি কোনো বেসিকের কিছু নাই, সো আমরা তাড়াতাড়ি টানবো এবার। সবচেয়ে আগে অ্যান্সার দিচ্ছে আবিদ, তারপরে হচ্ছে মিশকাত, তৃষা। সংযোগ স্তর, হাইডার সংযোগ স্তর কোনটা? আবির হোসেন আগে অ্যান্সার দিছে, জান্নাতুল, প্রতীক, তাহমিদ, আব্দুল কায়ম, প্রদীপ, উষা, ঋতু। বাকি অ্যান্সার দাও তাড়াতাড়ি। মেঘনা, উষা, দীপারানী ভৌমিক, মাইশা। মাইশা অ্যান্সার দাও, অ্যান্সার দাও। মিশকাত, ঠিক আছে। দীপারানী, সবাই সঠিক অ্যান্সার দিতেছো তোমরা, দ্রুত অ্যান্সার দাও, বাকির অ্যান্সার দাও দ্রুত। যে কোনটাকে সংযোগ স্তর বলা হয়? মেসোগ্লিয়া। অ্যান্সার কোনটা হবে? মেসোগ্লিয়া। দেখো, বাইরের দিকে থাকে ব্রুনের একটোডাম, ভিতর দিকে থাকে এন্ডোডাম, দুই স্তরের মাঝখানে থাকে মেসোগ্লিয়া। আমি বলছিলাম মেসোগ্লিয়া, গ্লিয়া মানে গ্লু, গ্লু মানে হচ্ছে আঠা। তাহলে আঠার কাজ কি? সংযোগ করা। তাহলে মনে রাখবে এভাবে যে মেসোগ্লিয়া, 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 এটা তো অ্যান্সার। গ্লিয়া শব্দের মানে কি শিখাইছি? গ্লু। গ্লু শব্দের মানে কি?
আঠা। আর আঠার কাজ কি? সংযোগ করা, একটা জিনিসের সাথে একটা জিনিস লাগানো। তাহলে সংযোগ স্তর কোনটাকে বলা হয়? মেসোগ্লিয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে, বলো পরেরটা বলো। বলছে হাইডার গ্যাস্ট্রোমিসে থাকে না কোনটা? দেখছো, তোমার এই এক বেসিক শিখাই দিছি, এইবার তুমি সুন্দর করে মানে রিপিট পাচ্ছ। দ্রুত বলো দেখি, গ্যাস্ট্রোমিসে কোনটা থাকে না? সিলেট বোর্ডের প্রশ্ন, বলো। গ্যাস্ট্রোমিসে কোনটা থাকে না? আফসানা মৌরিন সবার আগে অ্যান্সার দিছে, তারপর হচ্ছে সুক্রিয়া বেগম, তাহমিদ, সাব্বির, তারা, আবির, মাইসা, সঠিক অ্যান্সার সবাই। আবির, জান্নাতুল তিবাত, অর্ঘ্যধর, সঠিক অ্যান্সার সবাই। তাইলে মনে রাখবা গ্যাস্ট্রোমিসে থাকে না কোনটা? নিস। কোনটা? নিস। নিতে নিডোসাইড, যতে জনন কোষ। তাহলে এখন খুঁজে বের করতে হবে, অপশানে হয় নিডোসাইড আছে, নাহলে জনন কোষ। চোখ বন্ধ করে, আমার অপশানে নিডোসাইড আছে, আমি চোখ বন্ধ করে দাঁড়ায় দেবো 17 ক। যদি এখানে নিডোসাইড না থাকে তাহলে আরেকটা অপশান যদি দিত তাহলে কী থাকতো? জনন কোষ। তাহলে গ্যাস্ট্রোমিসে থাকে না কোন দুইটা কোষ? নিস। কী দিয়ে মনে রাখবো? নিস, নিডোসাইড, জনন কোষ। দেখছো, এটা একটা এমসিকিউ। তোমরা যদি পড়তা বা এই 7টার 5টা, তোমাদের কত হইতেছে 12টা কোষের নাম মুখস্থ করে রাখবো, তারপরে স্যার আসলে আমি ভাববো যে কোনটা ছিল কোনটা ছিল না। এরকম করলে তো হবে না, একটা নিনজা থাকতে হবে যে যাতে তুমি 25টা এমসিকিউ মানে ধুমধাম দাগায় ফেলতে পারো। ঠিক আছে, অ্যাডমিশনের সময় তোমার তো সময় আরও কম। 100টা এমসিকিউর বিপরীতে তুমি সময় পাবা 60 মিনিট। বুঝতে পারছো? তার মানে একটা এমসিকিউ যদি 1 মিনিট ভাবো, তাহলে 60 মিনিটে তুমি 60টা এমসিকিউ সলভ করতে পারবা, বাকি 40টা ফালাই রেখে চলে আসতে হবে, সেগুলো অন্য কেউ এসে পূরণ করে দেবে। বুঝছো? ঠিক আছে, তাহলে হাইডার গ্যাস্ট্রোমিসে থাকে না কোনটা? নিডোসাইট। সিলেট বোর্ডের প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আসো। এপিডার্মিসে কয় ধরনের কোষ থাকে? কেবলই শিখাইছি, বলো। হাইডার এপিডার্মিসে কয় ধরনের কোষ থাকে? বলো, হাইডার এপিডার্মিসে কয় ধরনের কোষ থাকে? তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার দাও, সবাই তাড়াতাড়ি অ্যান্সার দাও। সহজ জিনিসে বেশি সময় নষ্ট করবো না, যেখানে আবার বেসিক লাগবে, কঠিন জিনিস সেখানে যে আবার শিখাইতে তো হবে, বুঝো না? যা আমরা পারি সেগুলো তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে, একদম নিমিষেই। দ্রুত দ্রুত সবাই, দ্রুত দ্রুত সবাই, হ্যাঁ দ্রুত অ্যান্সার দাও। আমরা পরবর্তী প্রশ্নে যাব, আর মাত্র 30 সেকেন্ড পরে চলে যাব। ঠিক আছে, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও সবাই। যে এপিডার্মিসে কয় ধরনের কোষ থাকে? 7 ধরনের। তোমরা সবাই জানো এপিডার্মিসে কয় ধরনের কোষ? 7 ধরনের। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাও। টান হবে এখন শুধু। বলো, হাইডার বৈতকের সমগ্র অংশ জুড়ে কোন কোষটা থাকে? মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 সাল। হাইডার বৈতকের সমগ্র অংশ জুড়ে কোন কোষটা থাকে? দেখি কে পারো। এই চ্যাপ্টারের উপরে আমাদের আরেকটা কোর্স নামবে, সেটা হচ্ছে বোটানির কোর্স নামাবো আমরা। ঠিক আছে, তোমরা জানো ইতিমধ্যে যে আমাদের জুওলজির 1 এবং 2 নম্বর চ্যাপ্টারের কোর্স কিন্তু চলমান। 1 নম্বর চ্যাপ্টার আমরা পড়ায় ফেলছি এবং হাইডা আমরা পড়ায় ফেলছি। আমরা এখন ঘাসপুরিং শুরু করব, ঘাসপুরিং শুরু করছি আর কি। এবং এরপরে রুই মাস শেষ করার পরে আমাদের বোটানির যে কোর্স আসবে, তোমরা যেইটা সাজেস্ট করবা, মানে তোমাদের চাহিদা মতো বোটানির 2টা চ্যাপ্টার নিয়ে আবার একটা কোর্স হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। বলো যে বৈতকের সমগ্র অংশ জুড়ে কোনটা থাকে? দেখি এই অ্যান্সারটা কে পারে, বুঝবো যে সে তাইলে মোটামুটি মেডিকেলে চান্স পাওয়ার মতো। আরে সবার আগে অ্যান্সার দিছে সঠিক প্রদীপ। প্রদীপ, ঠিক আছে, প্রদীপ সঠিক অ্যান্সার দিছে। এবং আমি এটা ক্লাসেও কিন্তু পড়াইছি যে হাইডার বৈতকের সব জায়গা অংশ জুড়ে জুড়ে, আমি কিন্তু ছবিতে এটা মার্ক করে দেখাইছিলাম যে হাইডার বৈতকের বেশিরভাগ জায়গা জুড়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে পেশিয়াবনী কোষ আছে, তাই না? সো প্রদীপ আগে সঠিক অ্যান্সার দিছে, মেঘলাও সঠিক অ্যান্সার দিছে, মেঘনা এবং অর্পিতাও সঠিক অ্যান্সার দিছে, পেশিয়াবনী কোষ। শ্রাবন্তী সঠিক অ্যান্সার দিছে। ক খ এইসব হবে না, এইসব না। দেখো হাইডার যে লেয়ার, মনে করো এই হচ্ছে হাইডার, এটা হচ্ছে তার মেসোগ্লিয়া স্তর, মেসোগ্লিয়া, এই হচ্ছে তার এপিডার্মিস। এপিডার্মিসের এখানে আমরা দেখতে পাই এই টাইপের কিছু কোষ,
এই যে গঠনগুলা যে কোষগুলা, এই কোষগুলোকে আমরা বলি পেশিয়াবর্ণী কোষ। এই কোষগুলোকে কি বলি আমরা? পেশিয়াবর্ণী কোষ। তো এপিডার্মিসের বেশিরভাগ অংশ জুড়ে এই বড় বড় এই পেশিয়াবর্ণী কোষগুলাই থাকে, বুঝতে পারছো? বড় বড় অংশ জুড়ে এই পেশিয়াবর্ণী কোষগুলাই থাকে। তোমাদের বইতেও সুন্দর একটা ছবি আছে পেশিয়াবর্ণী কোষের, যে সমগ্র অংশ জুড়ে কোন কোষটা থাকে? পেশিয়াবর্ণী কোষ, পেশিয়াবর্ণী কোষ। তাহলে হাইডার বৈঠকের বেশিরভাগ অংশ জুড়ে বাইরের দিকে কোন কোষটা থাকে? পেশিয়াবর্ণী কোষ, ঠিক আছে? এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষারও প্রশ্ন। দেখি এটা আমার ডিরেক্ট বই থেকে তোমাদের দেখা দিলে তোমাদের জন্য সুবিধা হবে কি না, এরকম কোনো ছবি তারা দিছে কি না। আচ্ছা ঠিক আছে, ওকে। আর সে সঠিক অ্যান্সার দিছো। তারপরে হচ্ছে বাকিরাও, নাদিয়া, তারপরে হচ্ছে জান্নাতুল, প্রাপ্তি, তারপরে হচ্ছে সাব্বির, তারপরে হচ্ছে আফসানা মৌরিন। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা? পেশিয়াবর্ণী কোষ, ঠিক আছে? ওকে ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। এরপর হচ্ছে বরিশাল বোর্ড 23 সাল, হাইডারদের সংরক্ষিত কোষ কোনটাকে বলা হয়? বরিশাল বোর্ড 23। বোর্ডের প্রশ্ন অনেক সোজা, বোর্ডের প্রশ্ন নিয়ে কোনো কথাই নেই। যারা হাইডা টপিকটা একটু সুন্দর করে পড়বা, বোর্ডের প্রশ্ন নিয়ে তুমি বেশি একটা মানে ঝামেলায় পড়বা না। বলো, দ্রুত বলো। সংরক্ষিত কোষ কোনটাকে বলা হয়? কোনটাকে বলা হয় সংরক্ষিত কোষ বা রিজার্ভ সেল? হাইডার রিজার্ভ সেল কোনটা? দেখি কে পারো। সবার আগে সঠিক অ্যান্সার দিছে হচ্ছে মেঘনাদেব প্রিয়ালি, ও সঠিক অ্যান্সার দিছে। মেঘবালিকা সঠিক অ্যান্সার না, ভুল। বেশিরভাগ সবাই ভুল অ্যান্সার দিতেছো। প্রদীপ সঠিক অ্যান্সার, আবির হোসেন সঠিক অ্যান্সার, ঋতু সঠিক অ্যান্সার, সুক্রিয়া সঠিক অ্যান্সার, প্রতীক সঠিক অ্যান্সার, তৃষা সঠিক অ্যান্সার, দীপারানী। আমি বলছিলাম হাইডার বডিতে একটা বিশেষ কোষ, বস লেভেলের কোষ, সেটা কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। বস লেভেলের কোষ কোনটা? ইন্টারস্টিশিয়াল কোষ। বস, সে হচ্ছে বস। ইন্টারস্টিশিয়াল কোষ, তার এরকম ক্ষমতা আছে, হাইডার বডিতে তুমি 2 খণ্ড করো আর 5 খণ্ড করো, প্রত্যেক খণ্ড থেকে একটা একটা হাইডা তৈরি হবে। এবং এই হাইডা কে তৈরি করবে? এই ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি করবে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় সংরক্ষিত কোষ। সংরক্ষিত কোষ, কারণ এই কোষটা যে কোনো সময় যে কোনো কোষে পরিণত হইতে পারে, যে কোনো কোষ তৈরি করতে পারে। তাহলে সংরক্ষিত কোষ বা রিজার্ভ কোষ বা রিজার্ভ কোষ কোনটাকে বলা হয়? বস, আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে? হাইডা জিনিসটা মানেই তো ইন্টারস্টিশিয়াল কোষ, কারণ হাইডা মানেই সেই হচ্ছে তার পুনরুৎপত্তি ব্যাপার স্যাপার, আর পুনরুৎপত্তি ব্যাপার স্যাপার মানে ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন। এটা কিন্তু ছিল বরিশাল বোর্ড 23। তারপরে সিলেট বোর্ড, সিলেটের প্রশ্ন যদি তোরা না পারছোস তোকে সিলেটের বের করে দেবো। ওকে, হ্যাঁ ঠিক বলছো আবির, ঠিক বলছো যে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে হাইডার স্পেশালিটি এত বেশি। হ্যাঁ ওকে, বলো যে কোন প্রাণীতে টটিপটেন্ট প্রকৃতির কোষ পাওয়া যায়? বলো। সিলেট বোর্ড 22। এই প্রশ্নের অ্যান্সার তো তোরা বুঝতেই পারতেছিস, হাইডা পড়াচ্ছি, এর মধ্যে তো আর এই ঘাসফড়িংয়ের নাম আসবে না, তাই না? এ তো চোখ বন্ধ করে হাইডা হবে, তাহলে এই প্রশ্ন তো আর হাইডার থেকে আসছে। যদি এইটা বোর্ড পরীক্ষা আসছে তাহলে কিন্তু প্যারায় যেত। আজকে যাতে হাইডার টপিক সলভ করেছি, চোখ বন্ধ করে অ্যান্সার কোনটা? হাইডাই হবে। কিন্তু টটিপটেন্ট প্রকৃতির মানে কি? টটিপটেন্ট প্রকৃতি মানে হাইডার বডির যে কোষগুলা একটা নির্দিষ্ট সময় পর পর সেই কোষগুলা সব ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে সব রিপ্লেস হয়ে যায়। হ্যাঁ, 45 দিন পর পর এরকম হাইডার বডির যে কোষগুলো আছে সব কোষগুলা কী হয়ে যায়? তার ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা রিপ্লেস হয়ে যায়, আগের কোষগুলো সব বাদ হয়ে যায়, নতুন করে কোষ তৈরি হয়। এই যে একটা এই যে একটা ঘটনা, এটাকে বলা হয় টটিপটেন্ট। তাই বলছে টটিপটেন্ট কোষ কাদের পাওয়া যায়? হাইডাতে। টটিপটেন্ট কোষের নাম কি? লিখে রাখো, ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে যদি বলে টটিপটেন্ট সেল কোনটা? ইন্টারস্টিশিয়াল সেল বা ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষকে আমরা বলি টটিপটেন্ট সেল। টটিপটেন্ট সেল কোনটা? ইন্টারস্টিশিয়াল কোষকে বলা টটিপটেন্ট, ঠিক আছে? ওকে, এক কথা দেখছো, আবার সিলেট বোর্ডে আসে 22 সালে একটা আসে, 23 সালে একটা আসছে, 24-এ আসবে, তোমরা যখন পরীক্ষা দেবে সেইবারও আসবে, ঠিক আছে? তাহলে বলো
যে কোন কোষ যে কোনো কোষে পরিণত হবে, দেখছো রিপিট, সব রিপিট। বলো অ্যাডমিশনের প্রশ্নও আছে, অ্যাডমিশনের প্রশ্নও আছে, সব প্রশ্ন আছে। বলো এটার অ্যান্সার কী হবে? যে কোনো কোষে পরিণত হতে পারে। সিলেটের প্রশ্ন, না পারলে তোকে পিটাবো দেয়। সিলেটের প্রশ্ন, সিলেটের প্রশ্ন। ঠিক আছে, প্রতীক সঠিক অ্যান্সার দিছো, অর্ঘ সঠিক অ্যান্সার দিছো, জান্নাতুল বাকিরাও সঠিক অ্যান্সার দিছো যে যে কোনো কোষে পরিণত হওয়ার ক্ষমতা কার আছে? ইন্টারস্টিশিয়াল কোষ। কেন? কারণ সে তো বস, সে কি বস। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন যাও। হাইডার মুকুল তৈরি করে কোন কোষ? বলো। সিলেট বোর্ড 15 সালের প্রশ্ন, সব সিলেটের প্রশ্ন দেখে বেশি, সব সিলেটের প্রশ্ন দেখে বেশি। বলো মুকুল তৈরি করে কোন কোষ? বলো বলো দেখি কে তাড়াতাড়ি পারো। মুকুল তৈরি করে কোন কোষ? দ্রুত বলো। বস, বস, ঠিক আছে। যে কোনো কিছু তৈরি করা বসের কাজ, যে কোনো কিছু তৈরি করা কাদের কাজ? বস। বস মানে তো আমরা বুঝে গেছি ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে চোখ বন্ধ করে মুকুলও কে তৈরি করবে? ইন্টারস্টিশিয়াল কোষ, কারণ সব কিছু তৈরি করা হচ্ছে বসের কাজ। ঠিক আছে, তাহলে মুকুল তৈরি করাও তার কাজ। ওকে, ঠিক আছে, সব করবে হচ্ছে বস। সিলেটের প্রশ্ন ক্লিয়ার। ঠিক আছে, পরবর্তী বলছে হাইডার কোন কোষ বুদবুদ তৈরি করে? বলো হাইডার কোন কোষ বুদবুদ তৈরি করে? দেখি কে আগে পারে। হাইডার কোন কোষ বুদবুদ তৈরি করে? দেখি কে আগে পারো। দেখি 24 তোমরা কিসের অ্যান্সার দিতেছো এখন? 24 হাইডার বুদবুদ তৈরি করে। একটু খেয়াল রাখো, হুতুস অ্যান্সার দেওয়া যাবে না, একটু বুঝে বুঝে। এই দুটো যে হবে না আমরা বুঝে গেছি, এই দুটোর থেকে একটা হবে, কিন্তু এই দুটোর কোনটা হবে একটু বুঝে দেখো। এপিডার্মিস আর এন্ডোডার্মিস ব্যাপারটা আগে খেয়াল রাখো। এপি মানে কি আর এন্ডো মানে কি বুঝো। বুদবুদ তৈরি করতেছে। সঠিক অ্যান্সার দেওয়ার মধ্যে দিছে হচ্ছে মিশকাত, আবি সঠিক অ্যান্সার দিছে, ঋতু সঠিক অ্যান্সার দিছে, প্রদীপ সঠিক অ্যান্সার দিছে, মেঘনা, তারপর হচ্ছে মেঘবালিকা সঠিক অ্যান্সার যারা দিছে তাদের নাম পড়তেছি। মিশকাত সঠিক অ্যান্সার দিছে, তারপরে আর কেউ সঠিক অ্যান্সার এই পর্যন্ত দেয় নাই, বাকিরা যা দিছে ভুল। আচ্ছা দেখো, বুদবুদ তৈরি করা কার কাজ? গ্রন্থিকোষের কাজ। এখন কথা হচ্ছে বাইরের দিকের যে গ্রন্থিকোষ, মনে করে এই হচ্ছে হাইড্রা, এই হচ্ছে হাইডার পাদচাকতি। এই পাদচাকতির এখানে যে গ্রন্থিকোষ থাকে তারাই হচ্ছে বুদবুদ তৈরি করবে, তাই না? বাবল তৈরি করবে, বাবল। হ্যাঁ, ওই যে ছোটোবেলায় আমরা বাবল উড়াইতাম না, তো বাবল তৈরি করবে। তাইলে দেখো বাইরের দিকে যে কোষ তারা করবে বুদবুদ তৈরি। তাহলে বাইরে মানে কি? এপিডার্মিস। আমরা তো জানি ভ্রূণের বাইরের দিকে স্তরকে বলা হয় একটোডার্ম, পরিণত অবস্থায় ওইটাই কনভার্ট হয় এপিডার্মিসে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এপিডার্মিস। আর এন্ডোডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের আরেক নাম হচ্ছে এন্ডোডার্মিস। তাহলে গ্যাস্ট্রোডার্মিস, এন্ডোডার্মিসের আরেক নাম কি? গ্যাস্ট্রোডার্মিস। এটা তো ভিতরের লেয়ার, তো ভিতরের লেয়ার তো আর এই ভিতরে থাকবে, সে কি আর বাবল তৈরি করতে পারবে? সে কি বুদবুদ তৈরি করতে পারবে? পারবে না। তার কাজ হচ্ছে অন্যরকম, যে সে যখন খাবারটা খায় এই খাবারটা গিলতে সাহায্য করে হাইডাকে। হ্যাঁ, তার পাশাপাশি বডির ভিতরে তার আরও কিছু ফাংশন আছে, এ হচ্ছে ব্যাপার। তাহলে এপিডার্মিসের গ্রন্থিকোষ বুদবুদ তৈরি করে। যশোর বোর্ডের 16 সালের প্রশ্ন। ঠিক আছে, ওকে। তাহলে অ্যান্সার কী হবে? খ। সবাই বলো অ্যান্সার কি? এপিডার্মিসের গ্রন্থিকোষ। বাইরের দিকে মনে রাখবা বুদবুদ তৈরি করে বাইরের কোষ। ব থেকে মনে রাখবা বাইরের কোষ। বাইরের কোন কোষ এটা তো তুমি জানোই, গ্রন্থিকোষ। ঠিক আছে, আচ্ছা। আর ঠিক আছে, তারপরে পরবর্তী প্রশ্ন মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন রিপিট হয়েছে। দেখি এটা কে পারো। তোমাদের জন্য 95, 96 সাল দাদুদের আমলের প্রশ্ন নিয়ে চলে আসছি। ঠিক আছে, 94 প্রশ্ন দাদুদের আমলের প্রশ্ন। দেখি তোমরা পারো কিনা। বলো হাইডা পুরো একদম খতম করে ফেলতে হবে আজকে। হাইডা নিয়ে কোনো কথা নেই, সব প্রশ্ন সলভ করতে হবে। দেখি মাহবুবা তুমি সঠিক অ্যান্সার বলছিলা। ঠিক আছে, বলো এটা বলো। 25 বলো।
দেখি 25 কে পারো? 25। পঁচিশের অ্যান্সার দেখি কে পারো? পঁচিশের অ্যান্সার সারা, সঠিক অ্যান্সার দিছো। সুভদ্রা তালুকদার মনি আইডি থেকে সঠিক অ্যান্সার আসছে। এছাড়াও মাইশা সঠিক অ্যান্সার, প্রতীক সঠিক অ্যান্সার, অর্ঘ সঠিক অ্যান্সার, অর্ঘ ভুল হয়েছে। 25। তাহলে হাইডার প্রজনন, দেখছো মেডিকেলের প্রশ্ন তোমারে কনফিউজ করে দেবে, ঠিক আছে? তুমি পারো কিন্তু তবুও পারো না, দেখছো? তাহলে মেডিকেলের প্রশ্ন এরকমই। তাহলে প্রজনন, হাইডার প্রজনন কিভাবে হয় আমরা একটু দেখি। শুধু কি অযৌন? না, প্রতিকূল পরিবেশে বহু বিভাজন। আমাদের বুঝতে হবে যে কোনটা সবচেয়ে বেশি কারেক্ট। প্রথমে হচ্ছে দ্বিবিভাজন। হাইডাকে যদি আমি দুই ভাগে ভাগ করে ফেলি তাহলে কি তার বিভাজন হবে না? হবে। মুকুলোদ্গম, হাইডার মুকুল তৈরি হয় গ্রীষ্মকালে। যৌন জনন, শীতকালে হাইডার যৌন জনন হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? খ। তাহলে হাইডার প্রজনন হয়, এটার সবচেয়ে সঠিক অ্যান্সার হচ্ছে খ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্ন যাই। ওকে, ঢাবির প্রশ্ন একই সাথে এটা কুমিল্লা বোর্ডেও আসে, দেখছো? ওকে, বলো হিপনোটক্সিন কোন ধরনের কোষে পাওয়া যায়? কোন ধরনের কোষে হিপনোটক্সিন নামক বিষ পাওয়া যায়? 26 দেখি কে আগে পারে। 26 দেখি কে আগে পারে। সঠিক অ্যান্সার 26। বলো হিপনোটক্সিন আমরা কোন কোষের মধ্যে পাই? সঠিক অ্যান্সার দেওয়ার মধ্যে তারা সঠিক অ্যান্সার দিছো, এছাড়াও সঠিক অ্যান্সার দিছো প্রতীক, মেঘবালিকা সঠিক অ্যান্সার, 26 সঠিক অ্যান্সার, জান্নাতুল সঠিক অ্যান্সার দিছো, মাইশাও সঠিক অ্যান্সার, প্রদীপ, আবির, নিলয়। বাকিরা অ্যান্সার দাও দ্রুত। এটা কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন, বুঝতে পারছো? হিপনোটক্সিন কোন কোষে পাওয়া যায়, এটা কিন্তু একটা মানে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন। তাইলে কথা হচ্ছে যে হিপনোটক্সিন সেই কোষটার ভিতরে থাকবে যেই কোষটা শিকার ধরার সাথে রিলেটেড। আমরা জানি হাইডার শিকার ধরার সাথে রিলেটেড কোষ কোনটা? নিউরোসাইট। এই নিউরোসাইট সে কিন্তু শিকার ধরতে সাহায্য করে। এবং আমরা যদি একটু নিউরোসাইটের ছবিটা একটু দেখি, তোমাদের তো আঁকায় পড়াইছিলাম। এই যে দেখো, এই হচ্ছে একটা নিউরোসাইটের ওকে, এই নিউরোসাইটের গঠন কিন্তু তোমাদের গদাগেও আসবে, ঠিক আছে? নিউরোসাইটের গঠন কিন্তু গদাগেও আসবে। ওকে, তো আমরা জানি নিউরোসাইটের ভিতরে এই যে থলি, এই থলির নাম হচ্ছে নেমাটোসিস্ট। এই থলির নাম কি? নেমাটোসিস্ট। আর এই পুরো কোষটার নাম কি? নিডোসাইট। পুরো কোষটার নাম হচ্ছে নিডোসাইট। তোমরা যারা মুখস্থ করো নিডোসাইট আর নেমাটোসিস্ট এই দুটো গুলাই ফেলো। স্যার নেমাটোসিস্ট যেন কী ছিল, নিডোসাইট যেন কী ছিল? মনে রাখবা সাইট শব্দের মানে সেল। সাইট শব্দের মানে কি? সেল। সেল শব্দ সাইটের সাথে রিলেটেড। তাহলে নিডোসাইট পুরো কোষটার নাম হচ্ছে নিডোসাইট। আর এই পুরো কোষের ভিতরে যে থলি দেখতে পাচ্ছ, থলিটাকে বলা হয় নেমাটোসিস্ট। মনে রাখবা সিস্ট মানে থলি, সিস্ট মানে কি? থলি। তার মানে এই থলিটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। সিস্ট মানে থলি, আর পুরো কোষটার নাম হচ্ছে নিডোসাইট। এই থলির মধ্যে একটা বিষ থাকে, খুবই ডেঞ্জারাস একটা বিষ। সেই বিষটার নাম হচ্ছে হিপনোটক্সিন নামক বিষ। হিপনোটক্সিন, বিষের নাম কি? হিপনোটক্সিন। হিপনোটক্সিনের কাজ কি? হিপনোটাইজ করে ফেলবে। এই বিষ যখন হাইটা কোনো শিকারের বডিতে ঢুকাই দিবে, ওই শিকার তখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, ঠিক আছে? ওই শিকার তখন কেলায় পড়বে, অজ্ঞান হয়ে পড়ে যাবে, হিপনোটাইজ হয়ে যাবে। এই জন্য এটার নাম হয়েছে হিপনোটক্সিন। টক্সিন মানে কি? বিষ। টক্সিন মানে কি? বিষ। আর হিপনো মানে কি? হিপনোটাইজ করবে। হিপনোটক্সিনের রাসায়নিক গঠন, হিপনোটক্সিন এই বিষটা কী দ্বারা গঠিত কেমিক্যালি? কতবার যে বোর্ড পরীক্ষায় বা মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আসে, তাহলে মনে রাখবা হিপনোটক্সিনের রাসায়নিক গঠন কেমিক্যালি এরা প্রোটিন আর ফেনল দ্বারা গঠিত। কী কী দ্বারা গঠিত? প্রোটিন আর ফেনল। তুমি এটা সহজে মনে রাখতে পারো কি দিয়ে? প ফ, প্রোটিন আর ফেনল।
ঠিক আছে, মাস্ট মনে রাখতেই হবে, এই ছাড়া কিন্তু হবে না। তাহলে হিপনোটক্সিন, এই হিপনোটক্সিন সে কী দ্বারা গঠিত? প্রোটিন আর ফেনল। প দিয়ে মনে রাখবা, বা পপকর্ন, পপকর্ন দিয়ে মনে রাখবা, ঠিক আছে, পপকর্ন। তাহলে পতে প্রোটিন, ফতে ফেনল, এই দুইটা জিনিস দিয়ে হিপনোটক্সিন গঠিত। ঠিক আছে, ওকে। সিস্ট মানে থলি, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতেছিলাম, হিপনোটক্সিন কোন কোষের ভিতরে পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে নিডোসাইট। ঠিক আছে, আমরা কুমিল্লা বোর্ডের প্রশ্ন সলভ করে ফেললাম, ঢাবির ক ইউনিটের প্রশ্ন সলভ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এটা একটু সবাই দেখে রাখো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। হাইড্রা নিডোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়? বলো, নিডোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়? দেখি ঢাবির প্রশ্ন দেখি কীরকম পারো। হাইড্রা কী পড়ছো তোমরা? দেখি ঢাবির প্রশ্ন। সবচেয়ে আগে অ্যান্সার দিছে সারা, সঠিক অ্যান্সার দিছে। জান্নাতুল সঠিক অ্যান্সার দিছে। সুবর্ণ তালুকদার মণি ওই আইডি থেকে সঠিক অ্যান্সার আসছে। প্রতীক সঠিক অ্যান্সার। লিপি ওর মোবাইলে চার্জ নেই, মোবাইলে চার্জ আমারও শেষের দিকে, বাট আমি চেষ্টা করছি তোমাদের সুন্দর করে বেসিকটা পড়াই দেওয়ার। শুধু তো বলছি কি যে অ্যান্সার বলে দেবো না, কারণ অ্যান্সার বলে দিলে তাইলে তো তুমি গাইড থেকেও মুখস্থ করে ফেলতে পারতা, তুমি বিভিন্ন গাইড কেন মুখস্থ করতে পারো। আমি তোমার কেন হচ্ছে এটা শেখাচ্ছি, এটার ব্যাখ্যা সহ তোমার শেখাচ্ছি আর কি। ঠিক আছে, সো যতটুকুই আমরা শেষ করব সুন্দর করে শেষ করব, নামে দামে আমাদের শেষ করার দরকার নেই, কারণ আমরা এমসিকিউ সিরিজটা আনছি যাতে হাইডা টপিকটা নিয়ে তোমার কোনো সমস্যা না হয়। তুমি দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু টাইপ ভিত্তিক পড়তেছি, একটা এমসিকিউ সুন্দর করে সলভ করতেছি অ্যান্ড পরে 4-5টা আমরা কমন পাচ্ছি, তো এইটা হচ্ছে টাইপ ভিত্তিক। ঠিক আছে, তাহলে বলো যে কোথায় বেশি থাকে? 27। মেঘনা সঠিক অ্যান্সার বলছে। সুক্রিয়া, প্রাপ্তি, উষা, মাহবুবা সঠিক অ্যান্সার। শ্রাবন্তীয় সঠিক অ্যান্সার। তানহা সঠিক অ্যান্সার দিছো। মিসকাত সঠিক অ্যান্সার দিছো। ঠিক আছে, দীপারানী, বাকিরাও কমেন্ট করো দ্রুত। অনন্যা সঠিক অ্যান্সার দিছো। দীপারানী, দেখো কথা হচ্ছে যে হাইড্রা, এই মনে করো হাইড্রা, এই মনে করো তার কোর্সিকা। এখন ও যে শিকারে ধরবে, কী দিয়ে ধরবে? কোর্সিকাগুলো দিয়েই তো ধরবে। তাহলে কোথায় সবচেয়ে আমার বিষটা মানে নিডোসাইটটা কোথায় থাকা ভালো? কোর্সিকায় থাকা ভালো, কারণ কোর্সিকা দিয়েই তো শিকারগুলারে জাপটায় ধরবে, তাই না? তো কথা হচ্ছে যে এই কারণে কোর্সিকাতে সবচেয়ে বেশি পরিমাণে নিডোসাইট থাকে, এবং এটা ঢাবির প্রশ্ন, ঢাবি 15 সালের। ঠিক আছে, ঠিক আছে, পরে যাও। নিডোসাইট কোথায় পাওয়া যায় দেখি। এই অ্যান্সার তো তোমরা সবাই জানোই, হাইডা টপিক পড়তেছি, অ্যান্সার হবে হাইডা। এই প্রশ্নের অ্যান্সার তোমাদের দেওয়া লাগবে না, আমি দিয়ে দিতেছি, অ্যান্সার হবে হাইড্রা। হ্যাঁ, কিন্তু যখন তোমার বোর্ড পরীক্ষা তখন কিন্তু তোমার একটু প্যারা হবে, কারণ ফুল বই পরীক্ষা দিতে যাচ্ছে। এখন তো হাইডা পড়াচ্ছি, সে অ্যান্সার তো হাইডা হবেই, তুমি চোখ বন্ধ করে। বাট যখন তোমার সব পরীক্ষা, তার মধ্যে ঘাস ফড়িং থাকবে, অন্যান্য অনেক কিছু থাকবে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাহলে নিডোসাইট আমরা জানি হাইডাতে পাই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাও। হিপনোটক্সিনের রাসায়নিক গঠন একটু আগে শিখে আসছি, সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও, দেখি কে কার আগে কে পারো। হিপনোটক্সিন কেবল শিখে আসছি যে রাসায়নিকভাবে কী কী দ্বারা গঠিত, বলতে না বলতে আবার রিপিট হয়ে গেছে, দেখছো? আমি একটা এমসিকিউ সলভ করা মানে ওই এমসিকিউ যতটুকু সলভ করলাম সেখান থেকে আরও 10টা কমন আসবে। দেখি কে পারে, কে পারে। হিপনোটক্সিন 29। অর্ঘ সবার আগে অ্যান্সার দিচ্ছে, অর্ঘ সঠিক অ্যান্সার। মুইমা সঠিক অ্যান্সার। আবির সঠিক অ্যান্সার। অর্ঘ ভালো পারছে, সঠিক অ্যান্সার দিছ। অর্ঘ সঠিক অ্যান্সার দিছে, তারপরে মাইশা সঠিক অ্যান্সার দিছে। প্রদীপ সঠিক অ্যান্সার। দীপারানী, জান্নাতুল সঠিক অ্যান্সার। মেঘবালিকাও সঠিক অ্যান্সার দিছে। প্রতীক চৌধুরী সঠিক অ্যান্সার। শাহরিয়ার, ও তো কমেন্টে লিখেই দিছে প্রোটিন আর ফেনল, ওরা সহ্য হয় নাই, ও কখ লেখা নেই, ও প্রোটিন আর ফেনল ডিরেক্ট অ্যান্সার লিখে দিছে। হ্যাঁ, এসকে শাহরিয়ার। দীপারানী সঠিক অ্যান্সার। প্রাপ্তি সঠিক অ্যান্সার। সুক্রিয়া বেগম, মালিয়া সঠিক অ্যান্সার। তানহা সঠিক অ্যান্সার দিছো তুমি। আবির, তুই 1 নম্বরে দিতেছিস, কিন্তু তুই আমার কাছে তোর 3 নম্বরে আসে, তার আগে মনে কর যে ওই আরও অনেকে দিয়ে ফেলতেছে। ঠিক আছে, সবার আগে টাইপিং স্পিড আরও বাড়াইতে হবে তোর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মিশকাত সঠিক অ্যান্সার দিছো। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম যে হিপনোটক্সিন কী দ্বারা গঠিত?
হিপ্রোটক্সিন হচ্ছে প্রোটিন আর ফেনল। হিপ্রোটক্সিন কি দ্বারা গঠিত? প্রোটিন আর ফেনল। পপকর্ন দিয়ে মনে রাখবো, প ফ, ঠিক আছে? ঠিক আছে, চলো। বিষাক্ত তরল পদার্থের নাম কি বলো? দেখছো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, দেখছো এত সহজ প্রশ্ন মেডিকেলের পরীক্ষা আসছে। অ্যান্সার দাও। যে নেমাটোসিস্টের ভিতরে, থলির ভিতরে যে বিষাক্ত তরল পদার্থ থাকে তার নাম কি বলো? কেবল শিখাইছি, আমি বলছি না একটা এমসিকিউ সলভ করবো 10টা কমন পাবা। বলো, মেডিকেলের প্রশ্ন। সবচেয়ে আগে অ্যান্সার দিছো কে দেখি? আবির, সবার আগে অ্যান্সার দিছে আবির। দেখি কে পারে আর মেডিকেলের প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন কে পারে? মাহবুবা সঠিক অ্যান্সার দিছো। জান্নাতুল, তাহমিদ আনসার ভুল, উল্টাপাল্টা অ্যান্সার দেওয়া যাবে না। মেঘনা সঠিক অ্যান্সার। যেই জিনিস আমি পড়াইছি এখন সেই জিনিস ভুল অ্যান্সার দেওয়া যাবে না, ঠিক আছে? আমি না পড়ায় কিন্তু একটাও নিতেছি না, আমি কিন্তু এইটা একটু আগে বুঝাইছি যে নেমাটোসিস যে থলি তার ভিতরে একটা বিষাক্ত তরল পদার্থ থাকে যার নাম হিপনোটক্সিন। এই যে দেখো হিপনোটক্সিন, তাহলে অ্যান্সার কোনটা হবে? হিপনোটক্সিন। এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 20-21 সালে আসছে, দেখছো? তাইলে ওকে আবির, ঠিক আছে, এখন থেকে সবার আগে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে মেডিকেলের মতো প্রশ্ন কিন্তু আমরা একবারে একটা বেসিকেই ক্লিয়ার করে ফেলতে পারছি। পরবর্তী প্রশ্ন, র্যাপিড। নিডারিয়া পর্বে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? রাজশাহী বোর্ড 22। আমাদের যে নিডোসাইট তার ভিতরে যে থলিটা যার নাম হচ্ছে নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্ট নিডারিয়া পর্বের প্রাণীতে কয় ধরনের পাওয়া যায়? এটা বোর্ডের একটা বইতে একটা সুন্দর করে একটা লাইন আছে, এবং সেখানে বিজ্ঞানী ভার্নারের নামও লেখা আছে। বিজ্ঞানী ভার্নার বলছে যে নিডারিয়া পর্বে এত ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। আমি কিন্তু ক্লাসে এটা বলছি, দেখি কারা কারা পারো বলো যে নেমাটোসিস্ট পাওয়া যায় নিডারিয়া পর্বের কয় ধরনের, বলো। সবার আগে অ্যান্সার দিছে মহিমা, মাইশা সঠিক অ্যান্সার। আবির অ্যান্সার ভুল, সঠিকভাবে অ্যান্সার দিতে হবে। অনন্যা সঠিক অ্যান্সার। উষা সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার দাও, ঠিক আছে? যারা যারা ভুল করছো আবার সঠিক করে লিখো। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 23 ধরনের। সুন্দর করে শিখে রাখো, এটা অনেকটা মানে মুখস্থর মতো মনে রাখতে হবে যে কয় ধরনের নেমাটোসিস দেখা যায় নিডারিয়া পর্বে? 23 ধরনের। কয় ধরনের? 23 মনে রাখবা, 23, ঠিক আছে? 23 ঠিক আছে। নিডারিয়া পর্ব কয় নম্বর পর্ব? 2 নম্বর, তাহলে 23, হ্যাঁ 23, তাহলে 23 ধরনের, ঠিক আছে? এবং এই কথা কে বলছে? বিজ্ঞানী ভার্নার। নামটা একটু শিখে রাখো, বিজ্ঞানী ভার্নার। 23 ধরনের, এটা আমি সৌরভ সেন আমি বলি নাই, এটা কে বলছে? বিজ্ঞানী ভার্নার। কে বলছে? বিজ্ঞানী ভার্নার, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বলো। সিলেন্টেরাটা জাতীয় প্রাণীতে নানান ধরনের নেমাটোসিস শনাক্ত করা হয়েছে। হাইডাতে যেটি পাওয়া যায় না সেটি কোনটা? হাইডাতে আমরা জানি 4 ধরনের নেমাটোসিস পাওয়া যায়, তো এর মধ্যে কোনটা এখানে অনুপস্থিত বা কোনটা আমরা পাই না হাইডাতে? প্রশ্নটা বুঝে দেখো একটু। প্রশ্নে বলছে কিন্তু কোনটা পাওয়া যায় না সেটা খুঁজে বের করতে হবে। তাও মেডিকেলের প্রশ্ন, দেখি কে পারো। 32 নম্বর। সবচেয়ে সঠিক অ্যান্সার আগে কে দিছে? 32-এ সারা সঠিক অ্যান্সার দিছে। মাইসা সঠিক অ্যান্সার দিছে। আবির ভুল, সঠিক অ্যান্সার দিতে হবে। তৃষা সঠিক অ্যান্সার। স্বপ্নীল সঠিক অ্যান্সার। মহিমা, যারা ভুল করছো তারা সঠিক অ্যান্সার দাও। প্রদীপ ভুল গেছে, অ্যান্সার ভুল গেছে। আমি কিন্তু বলছি যে নেমাটোসিস্ট কয় ধরনের হাইডাতে পাওয়া যায়? 4 ধরনের। আমি তোমাদের একটু সুন্দর করে শিখাই। হাইডাতে 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। কয় ধরনের? 4 ধরনের। হারাই গেলে হবে না, নেমাটোসিস্ট মানে কি বলছি? থলি। তাহলে নিডারিয়া পর্বে নেমাটোসিস্ট পাওয়া যায় 23 ধরনের, আর হাইডাতে কয় ধরনের পাওয়া যায়? মাত্র 4 ধরনের। কয় ধরনের? মাত্র 4 ধরনের। 4 ধরনের কী কী নাম বলো তো? একটু কঠিন নাম, তারপর আমি কিন্তু এটা সুন্দর করে তোমাদের পড়াইছি। স্টিনোটিল বা পেনিট্রান্ট। তারপরে নাম কি ছিল? ভলভেন্ট।
তারপরে ছিল স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, আর তারপরে ছিল স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। আমি কিন্তু এগুলো নিয়ে ডিটেলসে ক্লাস কিন্তু নিছি তোমাদের, সো বললো না যে কঠিন কঠিন নাম মুখস্থ করা লাগবে, সহজ করে শিখাইছি। তাহলে কথা হচ্ছে হাইড্রাতে এই 4 ধরনের থলি আমরা পাই, যে থলিগুলোকে আমরা বলছি নেমাটোসিস্ট, স্টেনোটিল বা পেনিট্রান্ট, ভলভেন্ট, স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, এই 4 ধরনের আমরা পাই। তার মানে স্টেপটোলিন গ্লুটিন্যান্ট আমরা হাইড্রাতে পাচ্ছি, ভলভেন্টও পাচ্ছি, স্টেরিওলিন পাচ্ছি, কিন্তু স্টেরিওগ্যাস্টুলা নামে আমরা এখানে কিচ্ছু পাচ্ছি না। তাহলে অ্যান্সার কোনটা হবে? স্টেরিওগ্যাস্টুলা, কারণ এই নামে হাইড্রার ভিতরে কোনো থলি নাই। ঠিক আছে, তাহলে মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন আমরা সলভ করে ফেলছি এবং অনেক কাল আগের। ঠিক আছে, ওকে। এবং যেহেতু এই 4 ধরনের থলির নাম আসছে, আমি তোমার কয়েকটা জিনিস তো শিখাই দিতে চাই একবারে। তাহলে তুমি এই যে স্টেনোটিল বা পেনিট্রান্ট, এই থলিটার ভিতরে মেইনলি হিপনোটক্সিন থাকে। তাহলে হিপনোটক্সিন কোনটার ভিতরে থাকে? স্টেনোটিল বা পেনিট্রান্ট এই থলিটার ভিতরেই হিপনোটক্সিন থাকে। এবং এইটা হচ্ছে থলিগুলোর মধ্যে সবচেয়ে, 4টার মধ্যে সবচেয়ে বড় কোনটা? স্টেনোটিল বা পেনিট্রান্ট। কীভাবে মনে রাখবা? যেহেতু এটার ভিতরে বিষ আছে, আর বিষ দিয়ে সে শিকারকে ধরতে সাহায্য করবে, সবচেয়ে বড় কাজটা কে করতেছে? স্টেনোটিল বা পেনিট্রান্ট, কারণ তার মধ্যে বিষ আছে আর বাকি কারোর বিষ নেই। তাহলে বড় কাজটা সে করতেছে, তাই মনে রাখবা সাইজেও সে সবচেয়ে বড়। ভলভেন্ট সম্পর্কে জানতে হবে, ভলভেন্ট দেখতে এরকম পেঁচানো। তাহলে ভলভেন্ট কি? পেঁচানো। এবং ভলভেন্টের এই যে পেঁচায় যাওয়ার কারণে তার মাথা বন্ধ হয়ে গেছে, তাই ভলভেন্টকে আমরা বলি হচ্ছে বদ্ধ শীর্ষযুক্ত নেমাটোসিস্ট। কি বলি? বদ্ধ। তার শীর্ষ হচ্ছে, তার শীর্ষ, তার মানে তার যে এই যে শীর্ষ সেটা বদ্ধ হয়ে গেছে। তো বদ্ধ শীর্ষযুক্ত নেমাটোসিস্ট যদি বলে, তাহলে কীভাবে মনে রাখবা? অ্যান্সার কি? ভলভেন্ট। কী দিয়ে মনে রাখবা? ব ভ, ব ভ। বতে হচ্ছে বদ্ধ শীর্ষ, অ্যান্সার কোনটা হবে? ভ দিয়ে ভলভেন্ট। ঠিক আছে। আর স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্টের মধ্যে মেইন পার্থক্য, এটার মধ্যে ট আছে, তাই মনে রাখবা এটার কাটা আছে। আর স্টেরিওলিন তার কোনো কাটা নেই, কাটাবিহীন, কাটাবিহীন। তাহলে স্টেপটোলিনের ট আছে তাই কাটা আছে, স্টেরিওলিনের কাটাবিহীন। ঠিক আছে, মনে রাখতে হবে যেহেতু এর কাটাও নেই, বিষও নাই, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম। তাহলে কয়েকটা জিনিস এমসিকিউর জন্য শিখাই দিয়েছে, এগুলো মনে রাখতেই হবে। সবচেয়ে বড় কোনটা? স্টেনোটিল বা পেনিট্রান্ট। বিষ আছে কোনটায়? স্টেনোটিল বা পেনিট্রান্ট। পেঁচানো কোনটা? ভলভেন্ট। বদ্ধ শীর্ষযুক্ত ব ভ, ভলভেন্ট। কাটা আছে এবং গ্লুটিন্যান্ট, গ্লু মানে আঠা শিখাইছি, তাহলে এদের কাটাও আছে এবং এরা আঠালো রস ক্ষরণ করে। আর স্টেরিওলিন কাটা নেই, বিষও নেই, তাই মনে রাখবো এরা কোনো অকর্মার ডেকি, কিছুই পারে না, তাই কাজের দিক দিয়ে কোনো কাজ করে না, তাই এরা হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে, ওকে ওকে। চলো এবার মেইল আসছে ছুটি দেওয়ার জন্য নাকি? ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। এটার অ্যান্সার কি? ঘ। ওকে, পরবর্তী সে যাই। হাইড্রার কোন ধরনের নেমাটোসিস্ট হিপনোটক্সিন ধারণ করে? বলতে না বলতে কেবল আমি এখানে কষ্ট করে লিখে পড়াইছি, কিন্তু হিপনোটক্সিন একটার ভিতরে পাই। কোনটা বলো? বলো, কেবলই লিখে পড়াইছি এখানে। দেখছো যে একটা বেসিক পড়ালাম, এইবার তুমি সব রিপিট পাওয়া, সব রিপিট পাওয়া এবার। ঠিক আছে, বলো দেখি, বলো বলো কোনটায় আমরা নেমাটোসিস্টের ভিতরে হিপনোটক্সিন পাবো? বলো, কেবল পড়াইছি, কুমিল্লা বোর্ডের প্রশ্ন চলে আসছে, তার মধ্যে বলতে না বলতে চলে আসছে। আমরা এই 4টার ভিতরে একটাই মাত্র হিপনোটক্সিন বিষ পাই। কোনটা সেটা? আগে অ্যান্সার কে দিছো দেখি? আবির অ্যান্সার দিছো সঠিক। কেন ভাল লাগতেছে না? আমরা কি ক্লাস বন্ধ করে দেবো নাকি? এই যে এত সুন্দর সুন্দর আমরা মিল পাচ্ছি, মজা পাচ্ছি, আমরা এত তাড়াতাড়ি ক্লাস বন্ধ করে দেব? বাকিরা বলো, ক্লাসকে বন্ধ করে দেব? আমরা একটু টানি, ঠিক আছে? তাহলে হাইড্রা কোন ধরনের নেমাটোসিস্টের ভিতরে আমরা বিষ পাই? বিষ শুধু একটাই পাই, সেটা হচ্ছে স্টেনোটিল বা পেনিট্রান্ট। তাহলে পেনিট্রান্টের আর এক নাম আমি কি বলছি? স্টেনোটিল, স্টেনোটিল। তাহলে পেনিট্রান্ট বা স্টেনোটিল হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বাকি প্রশ্ন বলো। বার্ব এবং বারবিউল যুক্ত নেমাটোসিস্ট কোনটা? বার্ব এবং বারবিউল থাকে কোনটায়? দেখি এটা কে পারো?
বার্ব এবং বারবিওল 34 রাজশাহী বোর্ডের প্রশ্ন। বার্ব এবং বারবিওল যুক্ত কোনটা? হেন তো আর তিনটে নাম তো একদম যা চারটের মধ্যে নেই, তাহলে একটাই তো আমাদের চেনা জানা, একটাই। প্রদীপ বলছে যে 24 ঘন্টায় ক্লাস চাই। ঠিক আছে, হাইডা পরেই তো লাভ, হাইডা পরেই তো লাভ। নাহি তুই তো মেডিকেলে চান্স পেয়ে গেছিস, বুঝতে পারছিস, কিন্তু বাকি পোলাপাইনগুলোর তো চান্স পাইতে হবে। মনে কর যে তোর তো এখন সুখের দিন, তোর এখন এই হচ্ছে ব্যাপার, তুই তো ক্লাস করে করে এখন মেডিকেলে চান্স পেয়ে গেছিস ওসমানিতে, তোর তো আর কোনো টেনশন নেই। এখন এরা হাইডা না পড়লে তো হবে না, ঠিক আছে। আচ্ছা, সো আমার পুরাতন স্টুডেন্ট নাহিদ, ও ক্লাস করতে আসছে। হ্যাঁ, ও আগে ক্লাস করতো, ও আবার এখন আমাদের লাইভ ক্লাসে জয়েন হয়েছে। যাই হোক, তো যাই হোক, বারবিওল কোথায় পাবো? পেনিট্রান্টে পাবো। কোথায় পাবো? পেনিট্রান্ট, স্টোটিল বা পেনিট্রান্টে আমরা বার পাবো। ঠিক আছে, ঠিক আছে। আসলে এবার পরবর্তী প্রশ্ন বলছে পেনিট্রান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য কোনটা? কোনটা বুঝে বুঝে একটু অ্যান্সার করতে হবে। 35 দেখি কে পারো, 35 কে পারো দেখি। অর্ঘ্য বলছে ক্লাস অনেক সুন্দর লাগতেছে ওর। ওকে, 35 দেখি কে পারো, 35 কে পারো দেখি, 35 কে পারো। 35 যে পারবা, এই প্রশ্নটা বোর্ডের প্রশ্ন হলো, একটু ট্রিকি আছে, ভালো রকমের ট্রিকি আছে। দেখি 35 কে পারো। ঘাসপুরিং অনেক হার্ড না, আমরা কিন্তু ঘাসপুরিং অনেক মজা করে পড়াচ্ছি, ঠিক আছে। ঘাসপুরিং এত হার্ড না। ঘাসপুরিং আমরা যখন নিজেদের সাথে তুলনা করে পড়বো, গত ক্লাসে বললাম না, ঘাসপুরিং পড়াইতে পড়াইতে 1.5 ঘন্টা এত মজা করতে করতে পরে আমার ফোন চার্জ অফ হয়ে গেছে, আমি নিজেও জানি না, ঠিক আছে। এরকম আর কি, ঘাসপুরিং মজা আছে, পড়তে পারলে পড়াইতে পারলে সুন্দর মজা আছে, ঠিক আছে। দেখি পেনিট্রান্ট 35 দেখি পোলাপানির রেসপন্সই করতেছে না। 35 নাকি ভুল অ্যান্সার দিতেছে? 35 তোমরা না পারলে আমি একটু সলভ করে দিই। দেখো, প্রথম ব্যাপার যে আমাদের যে স্টোটিল বা পেনিট্রান্ট যেটা আছে সেটা হচ্ছে এইটা, যার এইটা হচ্ছে তার বাট, এটা আর এক নাম হচ্ছে শ্যাফট, আর এক নাম কি? শ্যাফট। তো এই যে বাট বা শ্যাফট, এটা কিন্তু অনেক বেশি পুরু থাকে হচ্ছে স্টোটিল বা পেনিট্রান্টের ক্ষেত্রে। স্টিনোটিল বা পেনিট্রান্টের বেলায় এই বাটটা অনেক বড় প্রশস্ত। পেনিট্রান্টের বেলায়, পেনিট্রান্ট তার বেলায় এই বাটটা অনেক দেখতেছো প্রশস্ত। এখন আসো আঠালো রস ক্ষরণ করা। আঠালো রস, এই আঠালো রস ক্ষরণ কে করে? গ্লুটিন্যান্ট যাদের নামের মধ্যে ছিল, গ্লু মানে কি শেখাইছি? আঠা। পেনিট্রান্টের নামের মধ্যে কি গ্লু আছে? না, তাহলে এটা অ্যান্সার হবে না, তারপরে বলছে সূত্র কাটাযুক্ত। আমি বলছিলাম স্টিনোটিল পেনিট্রান্ট, ওই যে সরি স্টেপটোলিন, এই যে স্টেপটোলিন তো স্টেপটোলিনের বেলায় আমরা দেখছিলাম যে যে সুতাটা বেরোয়েছে সুতাতেও কাটা আছে। সো এই সূত্র কাটাযুক্ত কাদের? স্টেপটোলিনের। বাট এটা তো আমার স্টেপটোলিন নাই, সো অ্যান্সার এটা হবে না। শীর্ষদেশ বন্ধ, আমাদের শীর্ষদেশ বন্ধ কার ছিল? বলছিলাম বন্ধ ব ভ, তাহলে ভলভেন্টের বেলায় বন্ধ। তাহলে আমার দেখো শীর্ষদেশ বন্ধ ভলভেন্ট, সূত্র কাটা স্টেপটোলিন, আর আঠালো রস ক্ষরণ করে হচ্ছে গ্লুটিন্যানগুলা, স্টেপটোলিন, গ্লুটিন, স্টোলিন। তার মানে এই তিনটের একটাও হবে না, অ্যান্সার হবে বাট প্রশস্ত। অ্যান্সার কী হবে? বাট প্রশস্ত। তাহলে পেনিট্রান্টের বেলায় অ্যান্সার হবে বাট প্রশস্ত। এটা একটা ট্রিকি প্রশ্ন, ঠিক আছে। ওকে, তাহলে অ্যান্সার হবে ঘ। এটা একটু ট্রিকি, সুন্দর করে একটু বললাম না যে নেমাটোসিস্টের 4 টাইপের প্রকারভেদ নিয়ে একটু গুছায় পড়ার আছে, আমি কিন্তু এটা সুন্দর করে বোর্ডে গুছাইয়ে দিছিলাম সবাইরে, ঠিক আছে। গুছায় না পড়লে কিন্তু হবে না। এটা রিপিট আসছে, বলো দেখি, এটা রিপিট আসছে, এটা তোমাদের একটু আগে তোমরা অ্যান্সার দিয়েছো, আবার আসছে এটা। দেখছো এক প্রশ্ন কয়বার আসে? বলো এবার বলো, নেমাটোসিস্টে হিপনোটক্সিন কোনটায় থাকে?
বলো হিপ্নোটক্সিন কোনটার ভিতরে থাকে? ঠিক আছে, তোমরা আগে থেকে তো চার্জ দিয়ে রাখবে, আজকে জানো না যে ক্লাস হবে, তাহলে কেন হচ্ছে চার্জ শেষ হয়ে যাবে? তাহলে অ্যান্সার হচ্ছে পেনিট্রান্ট। তাহলে হিপ্নোটক্সিন এবং বিষ কোনটায় থাকে? চার্জে দিয়ে ফেলো, ফোন চার্জে দিয়ে ফেলো, তাহলে অ্যান্সার হবে পেনিট্রান্ট, কারণ আমরা পেনিট্রান্টের বেলায় শুধুমাত্র হিপ্নোটক্সিন নামক বিষ পাই। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্নে যাই। বলছে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? আমি একটু আগে লিখাই দিছি, সুন্দর করে লিখাই দিছি। বলো সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? দেখি কে পারো, কে পারো? 37 কে পারো? দেখি দ্রুত অ্যান্সার দাও। আমরা এখন 50 পর্যন্ত আজকে মোটামুটি শেষ করব। ঠিক আছে, দরকার হলে আমরা পরে আরেকদিন হাইডার বাকিটুক শেষ করব, যেহেতু অনেকের ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমরা আজকে 50 পর্যন্ত যাব। ঠিক আছে, 50 পর্যন্ত যাব, 50% শেষ করব, আর 50% সামনের ক্লাসে আমরা শেষ করব। সর্বাপেক্ষা ক্ষুদ্র, সর্বাপেক্ষা ক্ষুদ্র কোনটা? আমি কিন্তু একটু আগে লিখাই দিচ্ছি সুন্দর করে। বলো সবাইকে অ্যান্সার কে দিছে দেখি? জান্নাতুল অ্যান্সার দিছে, মাহবুবা সঠিক অ্যান্সার দিছে, সুভদ্রা, স্বপ্নীল, নিলয়ের 100% আছে, তার মানে ও এখনও 4 ঘন্টা ক্লাস করতে পারবে। মরিয়ম, মাহবুবা, অচিনপরি, আবির, ঠিক আছে, প্রদীপ দেবনাথ সঠিক অ্যান্সার, অর্ক, মাইশা, মিসকাত সঠিক অ্যান্সার। তাহলে আমরা জানি যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, তুমি বলো? এস্টেরিওলিন গ্লুটিনান্ট। কেন, কীভাবে মনে রাখছিলাম? এস্টেরিওলিন গ্লুটিনান্ট কাটাও নেই, বিষও নেই, কুমা হইতেছে কুমা বৈশিষ্ট্য, ওর ন্যূনতম কিছু নেই, অবাগা, ওর কোনো কাজ করার ক্ষমতা নেই, তাহলে কাজ কম করতে পারে, তাহলে মনে রাখবো সে হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে, সিলেক্ট বোর্ডের প্রশ্ন দেখি, ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটা? আমি এটা পড়াইছি একটু আগে এবং মুখেও বলছি, ব ভ দিয়ে বুঝাইছি, ব ভ দিয়ে বুঝাইছি। তাহলে বল 38 কোনটা হবে? 38 কোনটা দেখি? 38 কোনটা দেখি? 38 কোনটা হবে? তাহমিদ বলছে যে সব চ্যাপ্টারে এমসিকিউ হবে কিনা? হ্যাঁ, আমরা দ্বিতীয় চ্যাপ্টার যেহেতু শুরু করছি, আমরা হাইড্রাটা আগে শেষ করি সুন্দর করে, দেন আমরা অন্য তোমাদের যেটার উপরে, আমি এই জন্য বলছি যে কার কোন টপিকের উপর ক্লাস লাগবে সবাই কমেন্ট করে জানাবা। হ্যাঁ, সো আগে হচ্ছে আমরা হাইড্রাটা শেষ করি। এই পর্যন্ত সঠিক অ্যান্সার দিছে অচিন পরিণামে একটা আইডিয়া, অর্ঘ সঠিক অ্যান্সার দিছে, স্বপ্নীল সঠিক অ্যান্সার দিছে, মাহবুবা সঠিক অ্যান্সার দিছে, মাহবুবা সঠিক অ্যান্সার দিছে। হ্যাঁ, হারানুর রহিম তাওসিন, হারুনুর রহিম তাওসিন ও সঠিক অ্যান্সার দিছে। ঠিক আছে, মাসুমা সঠিক অ্যান্সার দিছে, আফসানা মৌরিন সঠিক অ্যান্সার, গুড সঠিক অ্যান্সার দিছে। আমি বলছিলাম ব ভ দিয়ে, তাহলে ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটা? ভলভেন্টের সূত্রকের অগ্রভাগ বদ্ধ অবস্থায় থাকে, কারণ ভলভেন্টের ছবিটা আমরা একটু আগে দেখাইছি এই রকম, এই যে তাহলে পেঁচায় এই জায়গাটা বদ্ধ হয়ে গেছে, এই জায়গাটা কী হয়ে গেছে? বদ্ধ হয়ে গেছে। তাহলে এই শীর্ষ যে বদ্ধ হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় বদ্ধ শীর্ষযুক্ত। বদ্ধ শীর্ষযুক্ত নেমাটোসিস্ট কোনটা? ভলভেন্ট। কীভাবে মনে রাখবো? ব ভ, বতে বদ্ধ, ভতে ভলভেন্ট। ঠিক আছে, ওকে, পরবর্তী। একবার যদি নেমাটোসিস্টের সুতো বেরোয় যায় তার পরিণতি কি হয়? বরিশাল বোর্ডের 17 সাল, বলো। একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কি হয়? 39, সবাই বলো দেখি কে কে পারো? 39 কে কে পারো? বলো তাড়াতাড়ি বলো। 39 কে কে পারো? কে কে পারো দেখি। আমরা আজকে 50 পর্যন্ত যাব। কোন পর্যন্ত যাব? 50, 50% শেষ করে রাখবো। ঠিক আছে, দেখি কে কে পারো? 39 কে কে পারো? এই পর্যন্ত 39-এর আনসার একটাও আমার কাছে আসে নাই। 39-এর আনসার কেউ কি পারে না? 39 বি,
জান্নাত যারা, হ্যাঁ আরশি সঠিক অ্যান্সার। সুভদ্রা ভুল, পরিপাক হয় না, এটা দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়। তাইলে একবার যে নেমাটোসিস বের হয়ে যায় ওই নেমাটোসিসটা দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়, তাহলে অ্যান্সার হবে খ। এটা কিন্তু বরিশাল 17 সালের প্রশ্ন, ঠিক আছে। তার মানে নেমাটোসিস যেটা একবার ব্যবহার হয়ে যায় ওইটা আর কোনো কাজে লাগে না, ঠিক আছে। ওকে, তাহলে অ্যান্সার হবে খ। আমরা 50 পর্যন্ত যাব। বলো হাইডার কোন অংশ নিডোসাইড কোষ সবচেয়ে বেশি থাকে? নিডোসাইড কোষ বেশি থাকে, মেডিকেলের প্রশ্ন, 19 সালের প্রশ্ন। এই 19 সালে আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, তাহলে বুঝতেছো এই প্রশ্নটা আমি কিন্তু ফেস করছিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার প্রশ্ন, আমি এবার এই বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 19 সালে, ঠিক আছে। তাহলে 40 বলো দেখি। আমার মনে আছে যে এই প্রশ্নটা আমার কমন, মানে এই প্রশ্নটা কিন্তু আসছিল, হ্যাঁ। তো দেখি 40 কে পারো? 40 যদি এটা পারো তাহলে বুঝবা যে মোটামুটি তোমার কিন্তু আস্তে আস্তে বেসিক স্ট্রং হওয়া শুরু করছে। 40-এ সারা সবার আগে অ্যান্সার দিছো, সঠিক অ্যান্সার দিছো। লিপি সঠিক অ্যান্সার, আবির সঠিক অ্যান্সার। এখন 39-এর অ্যান্সার কারা কারা যেন দিতেছে, যাই হোক। নাদিয়া 40-এর অ্যান্সার সঠিক দিছো, অর্ঘ সঠিক অ্যান্সার দিছো। তাহলে তোমরা জানো যে হাইডার কোড শিকা, এইটা দিয়ে সে শিকার ধরে, আর নিডোসাইডের কাজ হচ্ছে শিকার ধরতে সাহায্যকারী একটা কোষ। তাহলে সবচেয়ে বেশি কোথায় থাকবে? কোড শিকায় থাকবে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, বুঝতে পারছো কত সহজ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। বলো যে হাইডার গ্যাস্ট্রোনোমিসে কয় ধরনের কোষ পাওয়া যায়? একটু আগেই পড়ে আসি, বলো। এখন শুধু দ্রুত বলো, সবাই দ্রুত বলো, দ্রুত। এখন কমন পাবা, সব কিছু কমন পাবা, পড়ায় ফেলছি কিন্তু কমন পাবা এখন। 41, আমি কিন্তু এখন উল্টাই দেবো তাড়াতাড়ি, ঠিক আছে। র্যাপিড ফায়ার, দ্রুত টানো। 41 অ্যান্সার, দেখে কে তাড়াতাড়ি পারো। 41-এ সবার আগে অ্যান্সার দিছে হইতেছে আবির, তারপর তৃষা, লিপি সঠিক অ্যান্সার। হারুনুর রহিম, তাহসিন ও ভালো রেসপন্স করতেছে। প্রদীপ, সেও ভালো রেসপন্স করতেছে। এই মিশকাত, তুই দুষ্টামি করিস কেন? তুই ক খ গ গ একবারে লিখোস কেন? সব যে কোনো একটা দিবি, ও সবগুলা মেরে দেয়, ঠিক আছে। একটা না একটা তো হবে। তাহলে হাইডার কয় ধরনের পাওয়া যায়? 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। তাহলে অ্যান্সার হবে গ। 41-এর অ্যান্সার কি? গ। তাহলে কয় ধরনের কোষ? 5 ধরনের কোষ, ঠিক আছে। 42, টটিপটের ক্ষমতা সম্পন্ন কোষ কোনটা? বলো। টটিপটের ক্ষমতা সম্পন্ন কোষ কোনটা? 42, সবাই 42-এ আসো, হারি আপ তাড়াতাড়ি 42-এর অ্যান্সার তাড়াতাড়ি। 42, ওকে। কমেন্ট এখন দ্রুত করো সবাই। মাইশা, এই তো কমেন্ট দেখতেছি তোমার। তাহলে 42, টটিপটের সেল কোনটা? ইন্টারস্টিশিয়াল কোষ, আমি কিন্তু এটা শিখাইছি, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে। তারপরে আসো 43-এ। কোন ধরনের কোষের কারণে হাইডাকে অমর প্রাণী বলা হয়? ঢাবির প্রশ্ন, 19 সালের প্রশ্ন, বুঝতেছো। এই বছর আমি ভর্তি পরীক্ষা যেই বছর আমি দিছিলাম ওই বছরের প্রশ্ন, যে হাইডাকে অমর প্রাণী বলা হচ্ছে কিসের কারণে? তুমি জানো বস কোনটা? সেটা বস। তাহলে হাইডার অমর প্রাণীর পিছনে কোন কোষটা দেয়? বস। বলো তাহলে হাইডার অমর প্রাণীর জন্য 43-এর অ্যান্সার বস। 43-এর অ্যান্সার কি? বস। বস কেডা? ইন্টারস্টিশিয়াল কোষ, সে হচ্ছে আমাদের বস, ঠিক আছে। সে সব কিছুতে পরিণত হইতে পারে, তার জন্যই হাইডার এত স্পেশালিটি, তার জন্য হাইডার দাম বেড়ে গেছে, নাহলে হাইডার কোনো দামই নেই, ওর একদম কাঁচকলা, ওর কোনো দামই নেই। হাইডার দাম বেড়ে গেছে কার জন্য? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। কারণ হাইডারে আমি যদি 2 খণ্ড করেও ফেলি, ওই 2 খণ্ড থেকে 2টা হাইডা উঠছে, কিসের কারণে? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। 44-এ আসো। হাইডারদের নমনীয় কঙ্কাল বলা হয় কোনটাকে? 44 বলো। 44 বলো, দ্রুত সবাই 44 বলো। 44-এর অ্যান্সার কোনটা হবে? হাইডার নমনীয় কঙ্কাল বলা হয় কিসের কারণে? কোনটা হাইডার বডিতে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে? 44 বলো। নমনীয় কঙ্কাল,
এই তো মেঘবালিকা সঠিক অ্যান্সার দিছো, তারপরে পূজা নামে একটা আইডি থেকে সঠিক অ্যান্সার, মেঘনা সঠিক অ্যান্সার দিছো। নমনীয় কঙ্কাল বলা হয় মেসোগ্লিয়াকে। কাকে বলা হয়? মেসোগ্লিয়া। কারণ হাইডার বডিতে এই মেসোগ্লিয়া সে তো আঠালো রসের মতো, সো কী করে, সে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। ঠিক আছে, তুমি মেসোগ্লিয়া টপিকটার ভিতরে গেলেই দেখতে পাবা কাজের মধ্যে লেখা আছে যে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে, তাহলে মেসোগ্লিয়া হচ্ছে অ্যান্সার। আসো পরবর্তী, বলো 45, দেখি কে পারো। 45 কে পারো? 45 কে পারো? 45 কে পারো দেখি। 45 কুমিল্লা বোর্ডের প্রশ্ন। এই প্রশ্নটা একটু মাথা খাটাইতে হবে। ঠিক আছে, অনেকে এখন ডিনার করো নাই, দেখা যাচ্ছে মাথায় গ্লুকোজের অভাব। এই প্রশ্নটা দেখা যাচ্ছে, দেখি কে পারো। এই প্রশ্নটা যে পারবে সঠিক অ্যান্সার, তার আমি একটা গিফট দিব। ঠিক আছে, তার আমি একটা গিফট দিব, সেটা হচ্ছে জুওলজি ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারের যে কোর্স, এই কোর্সটা তার জন্য আমি ফ্রি করে দেবো। এই প্রশ্নটা যে পারবে জুওলজি ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারের কোর্স, তার জন্য ফ্রি। ঠিক আছে, এটা হচ্ছে গিফট। যাও, তো এই প্রশ্নটা কে সঠিক পারে, একবার অ্যান্সার একবারই দেওয়া যাবে। অ্যান্সারের পাশে লিখতে হবে 45, 45 লিখতে হবে, একবারই অ্যান্সার দেওয়া যাবে। আমি দেখব 45, 45 উত্তরের পাশে তোমার 45 লিখে দিতে হবে। মাইশা বিনতে কালাম সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিছে মাইশা। মাইশা, তাহলে অ্যান্সার সর্বপ্রথম কে দিছে? মাইশা, ওর নাম লিখে দিলাম। অ্যান্সার সঠিক দিছে হচ্ছে মাইশা। মাইশা, মাইশা বিনতে কালাম, মাইশা বিনতে কালাম, ও সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিছে। সঠিক অ্যান্সার হবে হচ্ছে গ। সঠিক অ্যান্সার কোনটা হবে? গ। সঠিক অ্যান্সার গ, মাইশা বিনতে কালাম। তোমার জন্য গিফট হচ্ছে, তুমি যদি জুওলজি কোর্সে থেকে থাকো তাহলে তো হইছেই, নাহলেও জুওলজি 1 এবং 2 নম্বর কোর্স তোমার জন্য ফুল ফ্রি। তোমার জন্য এটা গিফট। ঠিক আছে, তোমার জন্য এটা গিফট, এটা হচ্ছে তোমার গিফট। এই উত্তর পারার জন্য তোমার জন্য এটা গিফট। ঠিক আছে, মাইশা বিনতে কালাম, তোমার হচ্ছে এটা গিফট। জুওলজি 1 এবং 2 নম্বর কোর্স তোমার জন্য ফুল ফ্রি। ঠিক আছে, ওকে, আমি বলছি সবার আগে কে দিতে হবে। ঠিক আছে, সবার আগে কে দিতে হবে। ওকে, মাইশা অলরেডি আমাদের কোর্সে আছে, সো বাইরের কেউ যদি এই সুযোগটা পাইতা তাহলে দেখা যাচ্ছে যে সে ফ্রি পাইতা। ঠিক আছে, মাইশা অলরেডি আমাদের কোর্সেই আছে। ঠিক আছে, ওকে, তাহলে মাইশা সর্বপ্রথম অ্যান্সারটা দিছে। অ্যান্সার হবে সিলেন্ট্রনের গ্যাস্ট্রোমিস দ্বারা আবৃত থাকে। মানে কি, আমরা জানি এই হচ্ছে হাইডার বডি, হাইডার বডির এই হচ্ছে তার ফাঁকা জায়গা। তো আমরা হাইডার বডির ভিতরের জিনিসটাকে কি বলতেছি? গ্যাস্ট্রোডার্মিস। তো এই হচ্ছে তার ফাঁকা জায়গা সিলেন্ট্রন। তাহলে সিলেন্ট্রনের চারপাশে কি আছে? গ্যাস্ট্রোডার্মিস আছে। তাই বলছে সিলেন্ট্রনের চারপাশে কার লেয়ার? গ্যাস্ট্রোডার্মিসের লেয়ার। কি হলো? কোথায় নিয়ে গেল? এই বাবা, কোথায় নিয়ে গেল? ওকে, 45 শেষ। এবার আসি 46। মেডিকেল ভর্তি পরীক্ষা 90-91 সালের প্রশ্ন। 90-91 সালের প্রশ্ন, বুড়োদের আমলের প্রশ্ন। ঠিক আছে, বুড়ো দাদুদের আমলের প্রশ্ন, বুড়োদের আমলের প্রশ্ন। বলো 46, পরিপাক এবং সংবহনের কাজ দুটাই করে নিচের কোনটা? দেখি কে পারো। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এটা আমি ক্লাসে কিন্তু পড়াইছিলাম। বলো, বোর্ডও ছুটি চাইতেছিল। ঠিক আছে, আমরা জোর করে নিয়ে আসছি, আর মাত্র 4টা পড়বো। 4টা পরে আজকে শেষ। আমরা আজকে 50% শেষ করে রাখবো। ঠিক আছে, বলো, বলো 46, 46,
46-এ আবির সঠিক অ্যান্সার দিছো, জান্নাতুল সঠিক অ্যান্সার, নিলয়, স্বপ্নীল, প্রদীপ, দীপা, জান্নাতুল, নিলয় সবাই সঠিক অ্যান্সার। যে সিলেন্ট্রনকে আমরা বলি পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। তাহলে অ্যান্সার কী হবে? সিলেন্টেরন। কারণ আমরা জানি হাইডার বডির ভিতরে যে ফাঁকা গহ্বর, এই ফাঁকা গহ্বর তাদের পরিপাকের কাজ করে এবং এখানে বহিঃকোষীয় পরিপাক হয় এবং ওর বডিতে তো রক্ত নাই, ও তো নিম্ন শ্রেণীর প্রাণী। সো হাইডার বডির যে সিলেন্ট্রন সেটার মাধ্যমে তার সংবহনের কাজও হয়, এই জন্য সিলেন্ট্রনকে আমরা বলি পরিপাক সংবহন গহ্বর। সিলেন্ট্রনকে আমরা কি বলি? পরিপাক সংবহন গহ্বর। তাহলে এটা কিন্তু খ দাগের একটা প্রশ্ন আসে, সিলেন্ট্রনকে কেন পরিপাক সংবহন গহ্বর বলা হয়? খ দাগের জন্য মার্কা মারা, খ দাগ 2 মার্কে। এটাকে আরও একটা নামে ডাকা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি আরও একটা নামে কী নামে ডাকা হয়? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। দেখো পরিপাকের সাথে রিলেটেড শব্দ হচ্ছে গ্যাস্ট্রো। আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, তাহলে পরিপাকের সাথে রিলেটেড শব্দ কি? গ্যাস্ট্রো। সংবহন এটাকে বলা হয় ভাস্কুলার। সংবহনকে কি বলা হয়? ভাস্কুলার। যেরকম বোটানি বইতে কিন্তু আছে যে ভাস্কুলার টিস্যু তন্ত্র বা ভাস্কুলার টিস্যু মানে কি? জাইলেম ফ্লোয়েম। পরিবহন টিস্যুকে বলা হয় ভাস্কুলার টিস্যু। তাহলে পরিবহনের সাথে রিলেটেড শব্দ কি? ভাস্কুলার। গহ্বরকে ইংলিশে কি বলা হয়? ক্যাভিটি। কি বলা হয়? ক্যাভিটি। তাহলে হাইডার বডির ভিতরে মনে করো এই হচ্ছে একটা হাইড্রা, ওর বডির ভিতরে এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাকেই আমরা বলি সিলেন্টেরন। এই ফাঁকা জায়গাকে বলা হয় সিলেন্টেরন। আমরা জানি সিলেন্ট্রন কয়স্তরী প্রাণীতে থাকে? দ্বিস্তরী প্রাণীদের বডির ভিতরে যে ফাঁকা জায়গা এটাকে বলা হয় সিলেন্ট্রন এবং এই সিলেন্ট্রনকে আমরা কী নামে ডাকি? পরিপাক সংবহন গহ্বর। ইংলিশে বা মেডিকেল ভাষায় কি বলি বা বায়োলজির ভাষায় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। কি বলা হয়? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। ঠিক আছে, ওকে। আর মাত্র 4টা প্রশ্ন। হাইডার বডিতে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক হিসেবে পরিচিত কোনটা? বলো। হাইডার বডিতে ব্লাইন্ড স্যাক হিসেবে পরিচিত কোনটা? বলো। আর মাত্র 3টা প্রশ্ন নিব, তারপরে শেষ। বলো। আমার ফোনেও চার্জ শেষ, আর মাত্র 5% চার্জ আছে। দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আগের দিনের মতো অবস্থা হবে যে ক্লাস আমি নিয়েই যাবো একা, পরে ফোন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আজকে তাও কমেন্ট পড়তেছি, এই জন্য বুঝতেছি। আগের ক্লাসে আমি ফোন রেখে দিয়েছি, ক্লাস নিতেছি, আমার ফোন বন্ধ হয়ে গেছে। তাহলে ব্লাইন্ড স্যাক 47, বলো। 47 দ্রুত 47 সঠিক অ্যান্সার দেখি কে বলছো? ডি, মাইশা সঠিক অ্যান্সার। হ্যাঁ, মাইশা সঠিক অ্যান্সার দিছে। মাইশা খুব ভালো পারতেছে, রেসপন্স ভালো। ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলা হয় সিলেন্ট্রনকে। কোনটাকে বলা হয়? সিলেন্টেরন। আমরা পরবর্তী প্রশ্নে যাই, আমার ফোন বন্ধ হয়ে যাবে। মেসোগিলিয়ার ব্যাস কত? দেখি কে পারো। একজন সঠিক অ্যান্সার দিলে পরবর্তী প্রশ্নে চলে যাব। মেসোগিলিয়ার ব্যাস কত? আমি কিন্তু এটা পড়াইছি সুন্দর করে। বলো কত? মেসোগিলিয়ার ব্যাস কত? 48। দেখি 48 কে পারো, দ্রুত অ্যান্সার দাও। মেসোগিলিয়ার ব্যাস কত? 48 এ। সবার আগে অ্যান্সার দিচ্ছে মাইশা বিনতে কালাম। মাইশা খুবই ভালো রেসপন্স করছে। ও তার আগে হারানুর রহিম তাহসিন ও অ্যান্সার দিছে, ও আগে দিছে। তাহলে মেসোগিলিয়ার ব্যাস মনে রাখবা 0.1 মাইক্রোমিটার। তাহলে কত? 0.1 মাইক্রোমিটার, একদম ফিক্সড। মেসোগিলিয়ার ব্যাস কত? 0.1 মাইক্রোমিটার। ওকে, আরেকটা প্রশ্ন। পতঙ্গের লার্ভা, সাইক্লোপস, ড্যাপনিয়া এগুলা কোন পর্বের অন্তর্গত? দেখি 49 কে পারো। এই পতঙ্গের লার্ভা এগুলো কোন পর্বের আন্ডারে পড়ে? 49 দেখি কে পারো। 49 কে পারো, দ্রুত। 49 কে পারো। আমার ফোন কিন্তু বন্ধ হয়ে যাবে, সো দ্রুত অ্যান্সার দাও। 49 কে পারো? 49 একজন সঠিক অ্যান্সার দিলে পরে চলে যাব। 49 দেখি 49 কে পারো। যে পতঙ্গের লার্ভা, সাইক্লোপস, ড্যাপনি এগুলা কিসের অন্তর্গত? 49 এগুলো সব
আমাদের আর্থ্রোপোডা এগুলো সব কি পোকামাকড়, এই সাইক্লোপস, এই পোকামাকড়, পতঙ্গ মানে কি পোকামাকড়, পোকামাকড় মানে কোন পর্ব, আর্থ্রোপোডা। তাহলে অ্যান্সার কি হবে, আর্থ্রোপোডা। তাহলে এগুলো সব কোন পর্বের অন্তর্গত, আর্থ্রোপোডা। ঠিক আছে, ওকে ওকে। এখন আমরা যাই 50 নাম্বার, অ্যান্ড এইটাই শেষ। হাইডার খাদ্য নয় নিচের কোনটা, হাইডার খাদ্য নয় নিচের কোনটা, এই অ্যান্সার দিলে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে 17-18 সালে, তাহলে বলো হাইডার খাদ্য নিচের কোনটি নয়। 50 50-এর সঠিক অ্যান্সার দিলেই আমাদের ক্লাস আজকের মতো এন্ড। অ্যান্ড আমরা আজকে 50% শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা বাকি 50% শেষ করব, পরবর্তী ক্লাসে বাকি 50% শেষ করব। ঠিক আছে, ওকে। তাহলে বলো 50-এর অ্যান্সার, 50-এর অ্যান্সার, 50-এর উল্টাপাল্টা অ্যান্সার দিলে হবে না। সর্বপ্রথম ভালো অ্যান্সার দিছে আমার কাছে মনে হয়েছে মুহিমা আক্তার ইমা, ও সঠিক অ্যান্সার দিছে, সেটা হচ্ছে ছোটো ঘাস। হাইডা কোনো সময় ছোটো ঘাস খায় না। হাইডার খাবারের মধ্যে আছে সাইক্লোপস, ড্যাপনিয়া, খণ্ডাকায়িত প্রাণী। ঠিক আছে, তাহলে ইতিমধ্যে তোমরা সবাই সঠিক অ্যান্সার দিছো, এবং আমরা আজকে চেষ্টা করছি হাইডার যে টপিকগুলো থেকে সবচেয়ে সুন্দর সুন্দর প্রশ্নগুলো আসে। তোমরা দেখছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ট্যাগ যুক্ত প্রশ্ন, হয় মেডিকেল, নাইলে বোর্ড পরীক্ষার প্রশ্ন, না হয় কোনো ইউনিভার্সিটিতে আসছে। আমি চেষ্টা করছি প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রশ্নগুলো সাজানোর, যাতে কারো যদি পড়া নাও থাকে, আমি যে তোমার একটা প্রশ্ন এক্সপ্লেনেশন সহ ব্যাখ্যা করে দিচ্ছি, এতে কিন্তু পরবর্তী জিনিসগুলো তুমি পারতেছো। তোমার যদি নাও পড়া থাকে, তুমি জাস্ট ক্লাসটা করলেও কিন্তু পরবর্তী প্রশ্নগুলো পারতেছো। ঠিক আছে, এই কারণে আমি প্রশ্নগুলো কিন্তু নিয়ে কাজ করছি, প্রত্যেকটা প্রশ্ন পরপর সাজাইছি। ঠিক আছে, যে কোন প্রশ্নের সাথে কোন টপিকের থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এবং এই টপিক থেকে বোর্ড পরীক্ষা, এই টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন এই পর্যন্ত আসছে। তো সামনের ক্লাসে আবার দেখা হবে হাইডার বাকি অংশটুকু নিয়ে। ততটুকু পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। ঠিক আছে, ওকে।